সেদিন দেখেছিলাম প্রিয়তমাকে, কিন্তু প্রিয়তমা আমাকে দেখেনি। আরে বাহ, কষ্টের পরের লাইন বলে যা। প্রিয়তমা, তুমি যদি পেছন ঘুরে তাকিয়ে দেখতে, আমি সত্যিই সেদিন হেগেছিলাম। ওই শালা, হেগেছিলে মানে? এইখানে আবার তোর ওই কবিতার মধ্যে হাগা কোথা থেকে চলে আসলো? আরে শালার, নতুন নতুন কবি তো একটু একটু মিস্টেক তো করেই ফেলেছি। এখানে বলবো যে আমি পেছনে কেঁদেছিলাম। শালা, তুই তো কবি না, কবিদের মান সম্মান ডুবাবি। শালা সুন্দর করে কবিতা গান, নাহলে সরে যা। ভাই, ভালো মানুষের মনে হয় এখন দুনিয়াতে কোনো ভাত নাই, তাই না? এইখানে ভালো খারাপের কি আছে? তোকে সুন্দর কবিতা বলতে বলেছি, যে কবিতা শুনে আমি আমার রাহানাকে নিজের করে নিতে পারবো। ওরে বোকা চন্দ্রবিন্দ, ওই তোর কয়টারে কয়জনকে প্রপোজ করবে? আর তোর কয়জনের জন্য আমি কবিতা লিখবো শুনি? বন্ধু, শেষবারের মতো বলছি, আর একটা লিখে দে, তাহলে এটা বলে যদি প্রপোজ করি, সত্যি বলছি ইমপ্রেস হয়ে যাবে। ভার্সিটির ক্যাম্পাসের মধ্যে আমি হাতে একটা কলম নিয়ে লিখতে বসেছি। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার বেস্ট ফ্রেন্ড রাহাত, আর ওর আবদার আমি যে ওর জন্য একটা রোমান্টিক কবিতা লিখি। ওই শালা কাকে জানি প্রপোজ করবে, এই নিয়ে শালার জন্য প্রায় বারবার কবিতা লিখেছি। কত মেয়েকে শালা প্রপোজ করেছে, কিন্তু আমার সময় হলে আমি যেন সব কবিতাই মুখে হারিয়ে ফেলি। তুই তো অনেক সুন্দর করে লিখতে পারিস, তাই তো তোর কাছে আসি। কিন্তু শালা তুই একটা কুফা মার্কা। তুই গল্প লিখিস ঠিক আছে, সব কিছুই লিখিস, কবিতাও ভালো লিখিস। যখন এগুলো নিয়ে বলি তখন রাজি হয়, কিন্তু দুদিনের বেশি টিকে না। তার জন্য তোকে কুফা বলছি। হারামজাদা, কি বললি? দাঁড়া, তোর খবর আছে। কথাটা বলে রাহাতকে মারার জন্য তাড়া দিলাম। ও দৌড়ে যেতে লাগলো। ক্লাসে তো সে কখন শেষ হয়ে গিয়েছে। এখন তো বসে শুধু আড্ডা দিচ্ছি। এখন বাসায় যাব, তাই বাসায় না গিয়ে দুজনে বসে আড্ডা দিচ্ছি। এর মধ্যে দেখি অনেকগুলো কল। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি আম্মুর কল। ভয়ে ফোনটা রিসিভ করতেই আম্মু বলে ওঠে, কী রে, তোদের নাকি ক্লাস শেষ হয়েছে? সে কখন কি করছিস? এখনো বাসায় ফিরছিস না কেন? আরে আম্মু, বাসায় গিয়ে কি করব, এমনি আড্ডা দিচ্ছিলাম। তুই এদিকে আড্ডা দিচ্ছিস আর নীলা অন্যদিকে ফোন করে যাচ্ছে, তোর খবর পাচ্ছে না। তুই নাকি কোথায় গিয়েছিস আর কোনো খবর নেই। তুই ক্লাসে নাকি কোথায় সে নাকি খোঁজ নিয়ে দেখেছে। তুই নাকি কার সাথে বসে গল্প করছিস, কোন মেয়ের সাথে গল্প করছিস। এই মেয়েকে নিয়ে তো আর বাঁচতে পারছি না। সারাদিন আহ, আমার পিছনে লেগেই থাকে। একটু সিনিয়র হয়েছে তাতে কি হয়েছে, শুধু আমার নামে আম্মুর কাছে উল্টাপাল্টা কথা বলে যাবে। কিরে, চুপ করে রয়েছিস কেন? কার সাথে আসিস সত্যি করে বল, না হলে কিন্তু বাসায় আসলে পিঠে চামড়া তুলে ফেলবো। আরে আম্মু, আমি রাহাতের সাথে, বিশ্বাস না হলে তুমি ভিডিও কল দিয়ে দেখতে পারো, অথবা তুমি বাইরের কথা শোনো কেন? বাইরের মানুষের কথা শুনে শুধু তুমি আমাকে বকাবকি করো। ওই বেয়াদব, তুই কি বলছিস? হো কি বাইরের মেয়ে যে ওর কথা শুনবো আমি? ও হচ্ছে আমার ঘরের মেয়ে, আর তুই ওকে বাইরের মেয়ে বলছিস? তোকে পিটিয়ে কিন্তু লাশ করে ফেলবো বলে দিলাম। না, আম্মুকে নীলার বিষয়ে কিছু বললেই রেগে যায়, তাই ওর বিষয়ে কিছু বলতেই পারি না। মনে হয় সে তার মেয়ে, আমি তো কোথা থেকে করিয়ে আসা একটা ছেলে মাত্র। আম্মু কলটা কেটে দেয়। রাহাতকে বিদায় জানিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দিলাম না। আমি আবির, পরিবারের একমাত্র সন্তান। আমার একটা ছোট বোন আছে, অবশ্য খুবই দুষ্টু আর ফাজিল। আম, আমার জীবনটা তো সব থেকে নরক বানিয়ে ফেলেছে আমার ফুফাতো বোন নীলা। আমার ফুফাতো বোন এই অত্র এলাকার সব থেকে সুন্দরী মেয়ে। এক কথায় বলতে গেলে একদম নায়িকাদের মতো। ওর পেছনে কত ছেলে যে লাইন ধরে দাঁড়িয়ে থাকে তার কোনো হিসাবই নেই। কিন্তু নীলা আপু কাউকে পাত্তাই দেয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসে। বাসায় আসতে আমাকে দেখে আম্মু বলে ওঠে, নবাবজাদা বাসায় তাহলে এসেছেন? যান, এবার সুন্দর করে গোসল করে এসে খাওয়া দাওয়া করে আপনার ফুপুর বাসায় যান। ওখানে গিয়ে এগুলো দিয়ে আসেন। আমার আব্বু একটা ছোটোখাটো ব্যবসা করে, আর ফুপু আর ফুপা তাদের দুজনেরই অনেক বড় একটা ব্যবসা আছে। তারা দুজনেই ওটা সামলায়, আর বাসায় নীলা একাই থাকে। আমার ফুপু বেশি সময় অফিসে যায় না, কারণ এখন নীলা বাসায় থাকে। তার জন্য ফুপু এখন অফিসে যাওয়া হয় না তেমনটা। নীলা আমার থেকে প্রায় 3 বছরের সিনিয়র। আব্বু গ্রাম থেকে
গতকালকে এসেছে, তাই অনেক কিছু নিয়ে এসেছে, তাই ফুপুকে দিয়ে আসার জন্য বলল। কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা গোসল করে খাওয়া দাওয়া করে তারপর ফুপুদের বাসায় যাবে। আমি যেতে পারবো না, ওখানে গেলে শুধু ওই খাচ্ছর মেয়েটা আমাকে ধরবে। মেয়েটা শুধু আমাকে ধরে পড়ার কথা জিজ্ঞেস করবে আর উল্টাপাল্টা কথা বলবে, কিছু বললে আমাকে শুধু মারতে থাকে। নীলা সম্পর্কে একদম বাজে কথা বলবি না, ও খুবই লক্ষ্মী একটা মেয়ে, খুবই ভালো একটা মেয়ে। আসছে, নিজের ছেলের প্রশংসা করে না, অন্য মেয়ের প্রশংসা করতে আসে। তো করবো না? তুই তো পড়াশোনার মধ্যে ডাব মারিস, আর ওকে দেখ ইউনিভার্সিটির টপার, সেই এবছরই MBA করেছে। মানে কি বলবো, শুধু এই মেয়েটার জন্য আমার নিজের মাও এখনও না হয় আমার শত্রু হয়ে গিয়েছে। তখনই আম্মু বলে ওঠে। আর হ্যাঁ, তুই এখন থেকে নীলার কাছে পড়তে বসবি। কি বলছে আম্মু? ওই শয়তান ফাজিল মেয়েটার কাছে যদি আমি পড়তে বসি তাহলে কি আমাকে স্বস্তিতে রাখবে? ও তো আমাকে মেরে কিমা বানিয়ে দেবে। একদম কানের নিচে দিব, যা ওয়াশরুমে যা। আমার পিচ্চি বোন এখন স্কুল থেকে আসেনি, স্কুল থেকে আসলে দেখতে পারবেন আমাদের দুজনের খুনসুটি। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। এরপর খাওয়া দাওয়া করে আম্মুর দেওয়া জিনিসগুলো নিয়ে ফুপুদের বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর আমি বাসার সামনে এসে কলিং বেল দিতেই তখনই কলিং বেলের শব্দ শুনে দরজাটা খুলে দিতেই তখনই দেখে দরজার বাইরে দাঁড়িয়ে আছে আবির। মাথাটা একটু গরম হয়ে গেল, কারণ ওর সম্পর্কে জানতে পারলাম আজকে নাকি ও ভার্সিটির মধ্যে মেয়েদের দিকে তাকিয়েছিল। এমনিতেই মাথা গরম, তার উপরে সামনে পেলাম শার্টের কলারটা, চেপে ধরতেই তখনই পায়ের মধ্যে কিসের জানি একটা বাড়ি খেলাম। আমি নিচে পড়ে যাব ঠিক তখনই আমাকে ধরতে গিয়ে আবির। দরজাটা খুলতেই আমার সামনে দাঁড়িয়ে আছে আর রাগে চোখে তাকিয়ে নীলা আপু। আমাকে দেখা মাত্রই কলারটা টান দিয়ে আমাকে বাসার ভেতরে নিয়ে যাবে। তখনই নীলা আপু কিসের সাথে যেন ধাক্কা লাগে আর সঙ্গে সঙ্গে পড়ে যেতে লাগলে আমি ওনাকে ধরবো, ঠিক তখনই আমিও ওর গায়ের উপর পড়ে যাই আর সাথে সাথে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে যায়। ওই সময় কি একটা ফিলিংস হচ্ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রায় 2 মিনিটের মতো এমন ছিল। তখনই দেখলাম নীলা আপু আমাকে সরিয়ে দিয়ে লাফ দিয়ে উঠে যায়। এরপর লজ্জায় ওখান থেকে কেমন জানি না মুখ ঘুরিয়ে চলে যায়। তখনই দেখলাম ফুপুর ডাক। কে রে নীলা, কে এসেছে বাসায়? দরজা খুলছিস না কেন? দেখি কোনো শব্দ নেই। ওই যে তোমার আদরের ছেলে, তোমার ভাইপো আবির। আদরের ছেলে তো না, বাদর ছেলে। এমন করে বলছিস কেন? আবির খুবই ভালো আর মিষ্টি একটা ছেলে, আর তুই এভাবে শুধু শুধু ওর নামে এসব কথা বলছিস কেন? ফুপু দেখো না, তোমার মেয়ে শুধু আমার পেছনে লেগেই থাকে। আচ্ছা, আমি ওকে বকে দিব, তুই আয় খাবারটা খেয়ে নে। আমি তো খাবার খেয়ে এসেছি, আব্বু পাঠিয়েছে, এগুলো নাকি গ্রাম থেকে নিয়ে এসেছে, তাই তোমাকে দেওয়ার জন্য। আচ্ছা, এগুলো তাহলে তুই ভেতরে রেখে দে। তুই যেহেতু বাসায় আছিস, আমি একটু বাইরে যাব আর একটু শপিং মলে কাজ আছে, ওখানেও যেতে হবে। নীলা কিছুক্ষণ পর হসপিটালে যাবে, আরও কে গিয়ে দিয়ে আসিস। আর আমি তাহলে বের হলাম। ফুপুকে কিছু বলবো কিন্তু সময় হলো না। ফুপু সোজা বের হয়ে যেতে লাগলো। আপনাদেরকে তো বলাই হলো না, নীলা একটা হসপিটালে বর্তমানে ডাক্তার হিসেবে আছে। সরকারি একটা হসপিটালে নীলা এখন নিয়মিত আসা যাওয়া হয়। এমনিতেই নীলাকে দেখলে ভয় লাগে। এরপর ডাক্তার যদি কোনো ইঞ্জেকশন মেরে আমাকে সরিয়ে দেয়। ফুপু কথাটা বলে বাসা থেকে বের হয়ে যায়। নীলাকে দেখলাম পেছন ঘুরে কেমন জানি না শয়তানি হাসি দিচ্ছে। কিরে, তুই দেখিয়ে ঘামছিস? এভাবে ঘাম বের হচ্ছে কেন? কি হয়েছে তোর? নীলা আপু, তোমাকে দেখলে কিন্তু আমার ভয় লাগে। তুমি আমার কাছে এভাবে আসতেছো কেন? কেন, ভয় পাওয়ার কি আছে? আমি বাঘ নাকি ভালো যে আমাকে দেখেই ভয় লাগবে? জানি না। কথাটা বলবো তখনই নীলা আপু আমার কাছে আসে আর শার্টের কলারটা চেপে ধরে বলে ওঠে। আগে বল, ভার্সিটির মধ্যে কোন মেয়ের সাথে কথা বলছিলি? আমি তো খবর নিয়ে শুনেছি। আল্লাহ, কি বলছো নীলা আপু? সত্যি বলছি, আমি কিছু করিনি, তুমি বিশ্বাস করো। দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আমাকে পারবে না। আমি খোঁজ নিয়ে দেখেছি তুই নাকি কোনো মেয়ের সাথে টাকি মারছিলি। সত্যি নীলা আপু, আমি কারোর সাথে কিছু করছিলাম না। আমি আর রাহাতের সাথেই ছিলাম। বিশ্বাস না হলে তুমি ওকে জিজ্ঞেস করো। আমাকে মারলে কেন? আমি কি করেছি? তোকে কতবার বলেছি আমাকে আপু বলে না ডাকতে? তুই বারবার কেন আপু বলে ডাকছিস? আমি কিছু বললাম না, আমি চুপ করে রইলাম। তখন আবারও আমার উদ্দেশ্যে বলে ওঠে।
গতকালকে বলেছিলাম যখনই ক্লাস ছুটি দিবে তখনই বাসায় চলে আসবে। তাহলে ক্যাম্পাসে বসে আড্ডা দেওয়ার কারণটা কি শুনি? আমি জানি না এই মেয়েটা আমার পেছনে কোন গোয়েন্দা লাগিয়ে রেখেছে কিনা। যখনই আমি কিছু করি মেয়েটার কাছে খবর চলে যায়। কিরে চুপ করে রয়েছিস কেন? কথাটা বলে তখনই আমার দিকে ভালো করে তাকিয়ে দেখে, এরপর আবারও চোখ বড় করে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোর জামার এমন অবস্থা কেন? ভালো জামাগুলো গেছে কোথায়? আরে জামা তো যা ছিল নতুন সবগুলো তো শেষ হয়ে গিয়েছে, এখনও শপিংয়ে যাওয়া হয়নি। আব্বু বলেছে আগামীকালকে যেতে। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। নীলা ওপরে চলে গিয়েছে, যাক আল্লাহ বাঁচিয়েছে। আমি বসে ভাবতেছি এই মেয়েটার অত্যাচারে আমি মনে হয় একদিন মরে যাব, কিন্তু আমার কাছে মাঝে মধ্যে ভালোই লাগে ওর শাসন। হয়তো আমি ওকে ভালোবেসে ফেলেছি। আর ভালো না বাসার কি আছে, দেখতে যত সুন্দরী তার থেকেও মায়াবীর চেহারা, ওকে দেখলে যে কোনো ছেলে ভালো লাগবে। আর ও তো আমার ক্রাশ। মনে মনে এসব ভাবছি, তখনই ওপর থেকে নীলার ডাক আসে। আবির একটু উপরে উঠতো। দরজা খুলে ভেতরে প্রবেশ করে আমি তো চোখ বড় করে তাকিয়ে রয়েছি, কারণ নীলা একটা হুক লাগাতে পারছে না। তার পিঠটা পুরা খালি। আমি তো চোখ বন্ধ করে নিলাম। লজ্জায় আমার মুখটা লাল হয়ে গিয়েছে। তখনই নীলা বলে ওঠে, তুমি এভাবে চোখ বন্ধ করে নিলে কেন? আমি হুকটা লাগাতে পারছি না, এটা লাগিয়ে দাও। আমি ভেতরে প্রবেশ করলাম। তখন কি করবো বুঝতে পারছি না। আমি আস্তে করে যখনই নীলার কাছে গেলাম, নীলার পিঠের দিকে তাকিয়ে দেখলাম ওর পিঠে একটা কি সুন্দর তিল ফুটে আছে, ফর্সা পেটে সুন্দর করে ফুটে আছে। আমি হাত দিয়ে হুকটা লাগাতে ওর পেটে ভুলে স্পর্শ করে ফেললাম। ভাবলাম এখনই মনে হয় আমার গালে থাপ্পড়টা লেগে যাবে। আবিরের স্পর্শে যেন পুরো শরীরটা বিদ্যুতের মতো আমার চমকে উঠল। আমি চোখ বন্ধ করে নিলাম। তখনই আবির হুকটা লাগিয়ে লজ্জায় দৌড়ে ওখান থেকে নিচে চলে গেল। আসলে ছেলেটাকে বোকা, আমি ওকে এত ভালোবাসি, ওকে বোঝে না আমার এই ভালোবাসা। কিছুক্ষণ পর নীলা আপু নিচে নামছে। তখনই ওনার দিকে আমি তাকিয়ে আছি। কি অপরূপ সুন্দর লাগছে যে ওনাকে এত ভালো লাগছে, আমি যেন ওনার কাছ থেকে চোখ ফেরাতেই পারছি না। আমার এইভাবে তাকিয়ে থাকা দেখে নীলা একটু লজ্জা পেল। তখন নীলা আপু নিচে নেমে আমার উদ্দেশ্যে বলে, কিরে কেমন লাগছে আমার? অনেক সুন্দর লাগছে আজকে, একটু অন্যরকমই সুন্দর লাগছে। সত্যি বলছিস তো? তোর কাছে ভালো লাগলেই চলবে, অন্য কারো কাছে কি লাগছে না লাগছে তা দেখার আমার সময় নেই। এই কথার মানে হয়তোবা আমি বুঝলাম না, কিন্তু এটা সত্য যে আমি নীলা আপুকে ভালোবাসি। ওনাকে দেখলে মনের ভিতর একটা কেন জানি না ফিলিংস হয়, কিন্তু ভয়ে বলতে পারি না। যে রাগী একটা মেয়ে, কখন যে আমাকে কিভাবে কি করে ফেলে সে ভয়ে। কিরে মনের ভিতর আবার কি ভাবছিস তুই? কই কিছু না তো। তাহলে তোমার গাড়ি তো ওই তো গ্যারেজে, তুমি তাহলে মেইন রোডে আসলে কেন? আমরা গাড়িতে না রিক্সা করেই যাব, তার জন্যই এসেছি। কথাটা বলে আমি তখনই দেখলাম একটা রিক্সা যাচ্ছে, দাঁড় করালাম আর বললাম শপিং মলের দিকে যাওয়ার জন্য। শপিং মলে কি জন্য? তুমি হসপিটালে যাবে না? আগে শপিং মলে যাব, এরপর না হয় হসপিটালে। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। কিছুক্ষণ পর একটা রিক্সা আসে। তখন রিক্সায় উঠে বসি। আমি একটু পাশে চেপে বসি যেন নীলার সাথে আমার গা না ঘেঁষে। তখনই নীলা আমাকে এমনভাবে বসে দেখে আমার উদ্দেশ্যে রাগী গলায় বলে ওঠে, কি সমস্যা তোমার? তুমি এভাবে ওপাশে বসে আছো কেন? যদি পড়ে যাও। আর ওইদিকে এসো। কথাটা বলতে আমি ভয়ে নীলাপুর পাশে গিয়ে বসি, একদম পাশাপাশি, যেন মনে হচ্ছে আমরা দুজন প্রেমিক প্রেমিকা। এমন মনে হচ্ছে দুজনের সাথে দুজন এমনভাবে লেগে আছে আঠার মতো। নীলাপু বারবার শুধু চোখে আমার দিকে তাকাচ্ছে। তখন নীলাপু হঠাৎ করে আবার আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে। এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার মধ্যে কেমন জানি না অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। বাতাসে নীলাপুর চুলগুলো তার মুখের সামনে চলে আসছিল। খুব ইচ্ছে করছিল নীলাপুর চুলগুলো ধরে যেন কানের কাছে গজে দেয়, কিন্তু সেই সাহসটা আমার হচ্ছিল না। রিক্সাটা একটা শপিং মলের সামনে এসে দাঁড়ায়। তখন রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে নীলাপু আমাকে নিয়ে শপিং মলের কাছে চলে যায়। আশেপাশে মেয়েরা কেমন জানি না আবিরের দিকে তাকিয়ে আছে। এটা দেখার পর মাথাটা কেমন জানি না গরম হয়ে গেল, কারণ ওরা আমার প্রিয় মানুষটার দিকে তাকাবে কেন? আর কি দুনিয়াতে মানুষ নেই? ওর দিকে কেন তাকাতে হবে? নীলাপু কেমন জানি না তাড়াহুড়ো করে আমাকে শপিং মলের ভিতরে নিয়ে যায়। এরপর একটা জেন্টসের শপিংয়ে এসে ছেলেদের ভালো ব্র্যান্ডের যে শার্ট আর প্যান্টগুলো, ওগুলো কোথায় আছে?
তখনই পাশে একটা জায়গা দেখিয়ে দেয়। আমি ওখানে গিয়ে আবিরের জন্য পছন্দ অনুযায়ী শার্ট আর প্যান্ট নিতে লাগলাম। নীলা তার ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী আমার জন্য অনেকগুলো জামা আর প্যান্ট নেয়। এরপর আমাকে সাথে করে নিয়ে গিয়ে একটা শাড়ির দোকানে যায়। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, তোমার পছন্দ অনুযায়ী আমার জন্য কিছু শাড়ি নাও তো। আমিও কিছু বললাম না, বাধ্য ছেলের মতো নীলার জন্য পছন্দ অনুযায়ী ও কিছু শাড়ি নিলাম। এরপর ওর উদ্দেশ্যে বলি, আচ্ছা তুমি তো শাড়ি পরো না, তাহলে এগুলো নিয়ে কি করবে চুনি? কেন? শাড়ি পরি না তাতে কি হয়েছে? শাড়ি পরা আস্তে আস্তে শিখবো। আর আম্মু আছে না, আম্মু পরিয়ে দিবে, তাতে তার কি হয়েছে? আরে না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। তুমি তো শাড়ি পরো না তাই বললাম, আর এমনি শাড়িতে তোমাকে অনেক ভালো লাগবে তাই বলছি। সত্যি বলছিস তো? সত্যি বলছি। নীলা আপু অনেকগুলো শাড়ি নিল। এরপর আমি আর নীলা আপু শপিং শেষ করে আমরা সবাই দুজনে নিচে আসলাম। তখনই দেখলাম মেয়েরা কেমনভাবে জানি না আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখার পর তখনই নীলা রেগে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোকে তো সুন্দর করে বাসা থেকে বের হতে কে বলেছে শুনি? মেয়েরা কিভাবে তোর দিকে তাকিয়ে থাকে? এভাবে তাকানোর কি আছে? আর তুই এমনভাবে সেজেই বা কেন আমার সাথে কখনো যেন আর না দেখি। কিভাবে সেজে বের হতে হবে আর কোথাও যেন এভাবে সাজেগুজে বের না হতে দেখি। কথাটা বলে এর আগে চোখে আমার চুলগুলো এলোমেলো করে দেয়। আসলেই মেয়ে মানুষের মন বোঝা বড়ই কঠিন। আমি কিছু বললাম না। নীলা আপু হসপিটালের দিকে চলে যায়। এরপর ওকে নামিয়ে দিয়ে যাওয়ার সময় আবার আমার উদ্দেশ্যে বলে ওঠে, সন্ধ্যায় আমাকে এখান থেকে নিয়ে যাবে, মনে থাকে যেন। আমি মাথা নাড়ালাম। এরপর ওখান থেকে আমি সোজা বাসায় চলে আসলাম। আমার হাতে এত শপিং দেখে আমার ছোট বোন লাফ দিয়ে আমার কাছে এসে বলে ওঠে, কিরে ভাইয়া, এগুলো কোথা থেকে আবার নিয়ে এসেছিস? চুরি করেছিস নাকি? আবার চুরির খাতায় নাম দিয়েছিস? ওই তুই আমাকে চোর বলছিস? তুই তো তাহলে চোরের বোন হবে। তোকে কে বলেছে আমি চোরের বোন হব? বরঞ্চ আবার তো কোনো ভাই নেই। এই ছোট বয়সে এমন পাকা পাকা কথা আমার বোন ছাড়া অন্য কেউ আর বলতে পারবে না। আমার মনে হয় তখন আমি ওর উদ্দেশ্যে বলি, তাহলে আমি কে? তুই আবার কে? ওকে তো আম্মু ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল, আমি বলেছিলাম তার জন্য। আচ্ছা তাই নাকি? বরঞ্চ আমাকে না তোকে নিয়ে এসেছে। যা ফকিন্নি, সামনে থেকে সর তুই। তোর জন্য সাথে করে চকলেট নিয়ে এসেছিলাম, ভাবলাম তোকে দিব, কিন্তু আমি তো তোর ভাই না, তাই তোকে আর দেবো না। চকলেট? আসলে ভাইয়া একটু ভুল হয়ে গেছে, তোর সাথে একটু মজা করছিলাম, সরি। দে না চকলেট। না, আমি কেন তোকে চকলেট দিতে যাব? তুই দূরে গিয়ে সর, তোকে চকলেট দিতে পারবো না আমি। ঠিক আছে, চকলেট দিবি না? তাহলে কিন্তু আমি নিজের আব্বুর কাছে বানিয়ে বানিয়ে বলবো তুই রাতে মেয়েদের সাথে কথা বলিস। তখন দেখি কোথায় যাস তুই। তোকে মেরে যখন নীলাপু কিবা বানিয়ে ফেলবে তখন বুঝতে পারবি। আমার এই দুষ্ট বোনের যে কত বুদ্ধি তা তো আর আপনারা জানেন না। ও আমাকে ঠিকই ফাঁসিয়ে ফেলবে, তাই কি আর করার। এইভাবে ব্ল্যাকমেল হওয়ার থেকে চকলেটটা দিয়ে দিলাম। আমি আমার জিনিসগুলো নিয়ে উপরে গেলাম। এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হলাম। তখনই দেখলাম রাহাতের কল। ফোনটা রিসিভ করতেই রাহাত বলে ওঠে, কিরে বন্ধু, কোথায় আছিস তুই? এই তো বাইরে আছি, টমটম দোকানে যাব ভাবছি। আয়, আমি ওখানে আসছি। কিছুক্ষণ পর দেখি রাহাতও এসে ওখানে পৌঁছেছে। তখন রাহাত আমাকে দেখেই বলে ওঠে, কিরে সুন্দরী মামাতো ভাই, কি অবস্থা তোর? ওই শালা, তুই আমাকে ঠেলা মেরে কথা বললি কেন? তো বলবো না তো কি বলবো তোমাকে? শুনি সবসময় শুধু দেখি তোমার ওই নীলা ফুফাতো বোনের সাথেই থাকো। তোমার ও সিনিয়র ফুফাতো বোনের সাথে তুমি আঠার মতো লেগে থাকো, যেখানে যাই সাথে করে তোমাকে নিয়ে যায়। তুই তো ভালো করেই জানিস নীলা আপু কত ডেঞ্জারাস একটা মেয়ে। আর রাগী মেয়ে, কথা বললে শুধু আমার উপর কিভাবে রেগে যায় দেখেছিস? তা তো আমি ভালো করেই জানি, এবং তোমার যে ক্রাশ তাও আমি জানি। তুমি ওকে ভালোবাসো কিন্তু মুখ ফুটে বলতে পারছো না, তোমার সিনিয়র তাই বলে। হয়তো নীলা আপুকে ভালোবাসে, কিন্তু কি করবো বল, ওনার সামনে গিয়ে আমি যে বলবো যে আমি তাকে ভালোবাসি, এটা বলার সাহস তো আমার মধ্যে নেই। তুই তোর ভালোবাসার কথা বলিস আর নাই বলিস, আমার একটা জিনিস ঠিক বুঝতে আর বাকি রইল না। তুই আবার কি বুঝেছিস? আমার মনে হয় তোর ফুফাতো বোন নীলা তোকে ভালোবাসে। যদি একটা মেয়ে একটা ছেলেকে ভালো না বাসে তাহলে কখনো এত কেয়ার করে না। তুই কোনো মেয়ের সাথে কথা বললে ও রেগে যায়, কখনো তোকে কোথাও একা যেতে দেয় না, সব সময় তোর সাথেই থাকে, যেন তুই তার বিয়ে করা বউ। এমন কেয়ার শুধু তার প্রিয় মানুষটার জন্যই করে। ধুর, তুই যা বলছিস তা ঠিক কি না আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়
আমি হয়তোবা তার ছোট ভাই, তাই জন্য আমাকে এমনভাবে কেয়ার করে। তার তো কোনো ভাই নেই, তার জন্য আমার মনের মধ্যে তো আর ভালোবাসা আছে, কিন্তু তার মনে আমার কাছে কিংবা আমি আজও জানি না। তুই আসলে একটা গাধা। আচ্ছা চল, সিগারেট খাবি নাকি? নীলা আপু যদি জানতে পারে তাহলে কিন্তু আমার খবর আছে। আরে বেটা, মানুষ তো ঘরের বউ, কেউ এত ভয় পায় না তুই যত ভয় পাস। রাতে জোরাজোরিতে এক প্রকার দুই বন্ধু মিলে সিগারেট খেলাম। এরপর দেখলাম গন্ধ বের হচ্ছে, তাই সেন্টার ফ্রেশ আমি চাপাতে লাগলাম। এর মধ্যে তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নীলা আপু। ফোনটা ধরতে নীলা আপু বলে ওঠে, হসপিটাল থেকে বের হয়েছে সেই কখন, তোর কোনো খবরই নেই। আমি তো ভুলেই গিয়েছিলাম যে নীলা আপুকে নিয়ে ওনার বাসায় দিয়ে আসতে হবে। হসপিটাল থেকে বের হলে বলেছিল আমাকে কল দেবে, কিন্তু আমি বুঝতে পারিনি কখন যে এতগুলো কল দিয়েছে। আমি 1 মিনিটে আসি, তুমি 2 মিনিট ওখানে দাঁড়াও। কথাটা বলে আমি ওখান থেকে সোজা একটা রিক্সা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যেতে লাগলাম। একটু সময় পর আমি হসপিটালের সামনে আসলাম, দেখলাম নীলা আপু দাঁড়িয়ে আছে, চোখে প্রচণ্ড রাগ। আমি কাছে যেতে আমার উদ্দেশ্যে রাগী গলায় বলে ওঠে, তোকে কয়টা কল করেছিলাম, তোর ফোনের কি হয়েছে? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আসলে সরি, আমার ফোনটা সাইলেন্ট করা ছিল, আমি খেয়াল করিনি। ফোনের দিকে তাকিয়ে হয়তোবা তখন কল করেছিলে দেখিনি আমি। সারাটা দিন যদি বন্ধুদের সাথেই শুধু আকাম করিস তাহলে কিভাবে দেখবে? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। তখন আমার কাছে এসে আমার শার্টের কলারটা ধরে নিলে নীলা আপু বলে ওঠে, আজকে আবার কোনো মিনিট পিছনে ঘুরঘুর করিসনি তো? তখনই আবিরের নাকের কাছে আসতেই ওর মুখে নিঃশ্বাসটা মুখে পড়ছে। তার মুখ থেকে এমন একটা গন্ধ আসছে, কি করে দেখি, আর আবার নিঃশ্বাস ফেললো। একটু আগে সিগারেটের গন্ধ এখনও যে থাকবে বুঝতেই পারিনি। আমি ভয়ে নিঃশ্বাস ফেলছি না, চুপ করে রইলাম। এখন তো নাক মুখ সব কিছু বন্ধ করে ফেলছি। তখনই কি হলো, তোর কথা কানে যাচ্ছে না? তোকে যা বলেছি তাই কর, মাথা গরম করিস না তুই আমার। তারপর আমি যখনই গালে হাত দিয়ে যখনই নিঃশ্বাস পেলাম, তখনই আমার গন্ধ শুনে নীলা, তুই সিগারেট খেয়েছিস? তোর সাহস কত বড়! তুই না কখনো সিগারেট খাস না, তাহলে সিগারেট খেলে কি করে? এটা কোথা থেকে, কে খেয়েছে তোকে? আমি ভয়ে ভয়ে নীলার দিকে তাকিয়ে বললাম, মানে বন্ধুরা জোর করে খাইয়েছে, বিশ্বাস করো আমি খেতে চাইনি, ওরা বলেছে তার জন্য আমি খেয়েছি। ওরা বলবে তোকে বিষ খেয়ে মরে যেতে, আর তুই সেটা খেয়ে মরে যাবি? এবারের মতো মাফ করে দাও, আমি আর খাবো না। এভাবে বললে হবে না, তুই কত শয়তান আমি বুঝে গিয়েছি। এখন মাঝ রাস্তায় কান ধরে উঠবস কর। সবাই কিভাবে তাকিয়ে আছে, আর এখানে তো সবাই সুন্দরী মেয়ে। এদের সামনে যদি আমি কান ধরি আমার মান সম্মান কিছু থাকবে না। প্লিজ, নীলাপুর চোখে করুণার চোখে নীলাপুর দিকে তাকিয়ে বললাম, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো করব না এইসব, তোমার অনুমতি ছাড়া কিচ্ছু করব না। এবারের মতো আমাকে মাফ করে দাও। আশেপাশে দেখো কত মেয়েরা আর ছেলেরা তাকিয়ে আছে, ওটা যদি দেখে ফেলে তাহলে কি হবে? তুই যদি এখন নিজেই কান ধরে উঠবস না করিস, তাহলে কিন্তু আমি তোকে থাপ্পিয়ে নিজের কান ধরাবো। আমাকে বাধ্য করিস না, আমার মাথা এমনিতে গরম হয়ে আছে। বুঝতে পারলাম নীলাপুর রাগটা এখন চরম পর্যায়ে বেশি, কথা বললেও লাভ হবে না, তাই কান ধরে উদ্ভাস করতে লাগলাম। আশেপাশে অনেক ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। কেউ হয়তো বলছে, দেখো গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য একটা ছেলে কান ধরেছে, আর মেয়েরা বলছে, দেখে শিখো কিভাবে ভালোবাসার মানুষটার মন জয় করতে হয়। আমি তো জানি আমার হয়েছেটা কি, আমি মরি আমার কষ্টে আর মানুষ মরে তাদের ভালোবাসা নেই। আসলে মানুষ নিজের মনে কি না কি ভাবতে পারে, মনে মনে কতগুলো খালি দিচ্ছে রাহাতকে আল্লাহ জানে। ওখান থেকে রিক্সা করে নীলার সাথে ওদের বাসায় যাই, ওদের বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি। কি রে, কোথায় গিয়েছিলি তুই? বাসার ভিতরে প্রবেশ করতেই আব্বু চেয়ারে বসে আছে দেখলাম। তখনই আব্বু প্রশ্নটা করলো, তখন প্রশ্নের উত্তরে বললাম, আরে নীলা আপুকে একটু তার বাসায় দিয়ে এসেছিলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি খাবার টেবিলে। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে যখন রুমে আসলাম, দেখি ছোটো বোন আমার রুমে, তখন ও ঘুরঘুর করছে। আমি ওর উদ্দেশ্যে বললাম, কী রে, কী হয়েছে, কিছু বলবি নাকি? আফসোস হচ্ছে রে ভাইয়া, তোর জন্য খুব খারাপ লাগছে। কি আর বলবো, এত খারাপ কখনো আমার আর লাগে নাই। মিমির কথা শুনে ওর কানটা চেপে ধরে ওর উদ্দেশ্যে বলে উঠি, এত ভনিতা না করে আগে তো বলবি কি হয়েছে।
ভাইয়া ছাড় বলছি, না হলে আম্মাকে বলে তোর কিন্তু পিঠের চাল তুলে ফেলবো। আগে বল কি হয়েছে। কি বলবো ভাই তোকে, যে নীলাপুর সাথে নাকি কোনো এক ছেলের বিয়ে ঠিক হচ্ছে। এই বিষয়ে আব্বু কথা বলছিল, তাই একটু শুনলাম আর কি। কথাটা শোনা মাত্রই বুকের ভিতর কেমন জানি না একটা ব্যথা অনুভব করতে লাগলাম। এটা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমি যেন এটা না বিশ্বাস করি মিমিকে বললাম, অযথা এসব ফাও কথা তোকে কে বলেছে? সব মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছিস। আমি জানি না মনে করেছিস তুই আমাকে রাগানোর জন্য এইসব করেছিস। বিশ্বাস করা না করা তোর ব্যাপার, কারণ আমি জানি তুই নীলাপুকে ভালোবাসিস, তাই তো বলেছি। আর এতটুকু জানি আব্বু কখনো তোর সাথে নীলাপুর বিয়ে দেবে না। এটা ঠিক যে নীলাপুর সাথে কখনো যদি আমার কিছু হয় তাহলে আব্বু সম্পর্কটা মেনে নেবেন না, এবং কি নীলার আব্বু কখনো এই বিষয়টা মেনে নেবেন না। নীলার বাবা আর আমার আব্বুর সাথে একটা পুরনো দিনের সম্পর্ক আছে, যা তাদের শত্রুদের মধ্যে পরিণত হয়েছে। তেমন পছন্দ করে না নীলার বাসায় আসা যাওয়া করাটা। কি রে ভাইয়া, কিছু ভাবছিস নাকি? আসলে তুই একটা হাদারাম, বিশ্বাস করছে না তো? আচ্ছা ঠিক আছে, নিচে যা, তখন বুঝতে পারবি। আব্বু আর আম্মু কথা বলছিল। আর কোনো কথা না শুনে নিচে খাবার টেবিলে বসলাম। তখন আম্মু আমাকে খাবার দেয়। তখন আম্মু আব্বুর কাছে বলে, তোমার বোনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আর তুমি গেলে না কেন? দেখো আমেনা, তুমি যা জানো না তা নিয়ে আমার সাথে কথা বলবে না। আমি ওদের বাসায় যাব, আর আমি তোমাকেও বলে দিচ্ছি তোমারও যাওয়ার প্রয়োজন নেই। আর তোমার যদি খুব ইচ্ছে হয় তুমি যেতে পারো। আর হ্যাঁ আবির, তুই যদি মন চায় তুই গিয়ে যেতে পারিস, এখানে আমি বারণ করব না। আমাকে বলার কোনো প্রয়োজন নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না, তাই আমি আম্মুর উদ্দেশ্যে বললাম, আম্মু কি হয়েছে? আব্বু কার বিয়ের কথা বলছে? আর কিসের বিয়ে? কিছুই তো বুঝতে পারছি না আমি। নীলার বিয়ে ঠিক করেছে ওর বাবা তার বন্ধুর ছেলের সাথে, আর ওই বিষয় নিয়ে কথা বলছিলাম। কেন তুই জানিস না? তোকে নীলা কিছু বলেনি? কি করে বলবে? তার মেয়ে তো জানে না তাদের বিয়ে ঠিক হয়েছে। তার নিজের বিয়ে ঠিক হয়েছে সে নিজে জানে না, হয়তো সে কি করে বলবে আবিরকে? আম্মুর মুখে এমন কথা শোনার পর আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি যেন নিজের কানকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে নীলার নাকি বিয়ে। এটা শোনা মাত্র বুকটা কেমন জানি না কাঁপতে শুরু করলো। কিরে, তুই আবার কি সব ভাবছিস? চুপ করে বসে রইলে হবে? খাবার খা। না, আমার খিদে নেই, তোমরা খাও। কথাটা বলে আমি চলে গেলাম। এরপর আমার কেমন জানি না বুকটা ফেটে যাচ্ছে। আমি জানি না নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। বালিশের মধ্যে মুখটা বুঝে আমি কান্না করতে লাগলাম। আবিরের চোখে কেমন জানি না একটু অস্ত্র আমি দেখতে পেলাম। আবির কি নীলাকে কোনোভাবে পছন্দ করে? কি সব বলছো আমেনা? তুমি এসব মাথা থেকে ফেলে দাও। আমার ছেলে যদি ওকে সত্যিই পছন্দ করে তাহলে আমি এটা কখনো কোনোভাবে মেনে নেব না। তাছাড়া আমি এখন ভালো আছি যে ওর মেয়েকে বিয়ে দিচ্ছি তার ওই শয়তান বন্ধুর ছেলের সাথে। আমার কাছে অনেক খুশি হচ্ছে। ওর যা ইচ্ছে তাই করুক। আমি আমার বোনের বিয়েটাও নিজের ইচ্ছায় মেনে নিইনি। জানি না তোমার ছোট বোনের জামাইয়ের সাথে তোমার কি সমস্যা হয়েছে, তুমি ভালো জানো। আর তার জন্য শুধু শুধু আমাদের সাথে তুমি এসব বলো। তোমরা নিজেদের সমস্যা নিজেরা নিয়ে থাকো না, আমাদেরকে কেন এসবের মধ্যে ফেলছো? আমি তো অবশ্যই যাব। আমি সারা রাত কান্না করেছি। ফোনে অনেকগুলো কল আসবে তাই ফোনটা বন্ধ করে রেখেছিলাম। কখন যে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি নিজের অজান্তে নিজেও চাই না, কারণ আমি যে নীলাকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম। বাসার ভিতরে প্রবেশ করতেই দেখলাম সবাই কি নিয়ে জানি কথা বলছে। আমি ভিতরে চলে যাব, ঠিক তখনই আম্মু ডাক দিয়ে বলে, নীলামা, তোর সাথে কথা আছে, একটু নিচে আয় তো। আম্মুর কথা শুনে আমি নিচে আসলাম। তখন আম্মু আমার উদ্দেশ্যে বলে ওঠে, নীলামা একটু দাঁড়া, তোর সাথে একটু কথা আছে আমাদের। আম্মুর কথা শুনে আমি দাঁড়িয়ে পড়ি। তখনই আমি আমার কাছে গেলাম। তখন আম্মু বলে ওঠে, তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে তার বন্ধুর ছেলের সাথে, আর আমরা চিন্তা করেছি বিয়েটা আগামী 2 দিন পরেই হবে। যেহেতু তোর পড়াশোনা শেষ হয়েছে তাই তোর বিয়েতে দিয়ে আমরা চাই তোকে তোর ব্যবসা বাণিজ্য সব কিছু বুঝিয়ে দিতে। আম্মুর কথা শুনে আমি দাঁড়িয়ে পড়ি। তখনই আমি আম্মুর কাছে গেলাম। তখন আম্মু বলে ওঠে, কিছু হয়েছে নাকি এভাবে দাঁড়িয়ে পড়লেই চুপ করে? আমি বিয়ে করতে পারবো না আম্মু।
তুই এই বিয়ে করতে পারবে কি না তোর বাবা এই বিয়েটা ঠিক করেছে, তাই এটা আমার শেষ কথা। আর তুই জানিস তোর বাবার বিরুদ্ধে আমি কোনোদিন কোনো কথাই বলতে পারি না, আর তাই তোকে এই বিয়েতে রাজি হতেই হবে। আর তাছাড়া হচ্ছে তারা এই শহরের আমাদের শহরের সবথেকে ধনী পরিবারের মধ্যে একজন, আর তাই তাদেরকে না করা যাবে না। আমি জানি না, আমি একজনকে ভালোবাসি। কথাটা বলে আমিও পরিচয় যাব, তখনই আম্মু বলে, এর ভিতরে নিজে রাজি হবে, আর না হলে আমরা জোর করে বাধ্য করবো তাকে বিয়েটা দিতে। আর হ্যাঁ, তুই কাকে পছন্দ করিস সেটা আমরা জানি না, আর এটা জানতেও চাই না। আমরা তোর পছন্দের মানুষেরই তোর বিয়েটা দিতেও পারছি না, আমাদের এটা সম্মানের বিষয়। আমি কিছু বললাম না, চোখে জল নিয়ে ওপরে চলে গেলাম। নিজের রুমে এসে কান্না করতে লাগলাম। সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই ছোট বোনটা কম্বল নিয়ে টানাটানি শুরু করলো। ঘুম থেকে উঠে ওর উদ্দেশ্যে বলে ওঠে, তোর কি হয়েছে বলতো? তুই সব সময় আমার ঘুম নিয়ে এমনটা করিস কেন? আমি একটু শান্তি মতো ঘুমাতে চাচ্ছিলাম, কিন্তু তোর চালায় মনে হয় আমি সেই ঘুমটাও পারতে পারবো না। এমন করছিস কেন? আম্মু বলছিল তোকে ডেকে দেওয়ার জন্য। ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখেছিস কটা বাজে? সময় হয়ে গিয়েছে ভার্সিটির, আর তুই এখনো ঘুমিয়ে আছিস। আরে পাগল হয়েছিস নাকি? আমি জানি না কয়টা বাজে। যদি ভার্সিটির সময় হতো তাহলে তো অবশ্যই আমার ফোনের মধ্যে কতগুলো কল চলে আসতো, আমি নিজেই যাই না। আর তুই বলছিস ভার্সিটির সময় হয়ে গিয়েছে? পাগল হলি নাকি? পাগল কি আমি হয়েছি নাকি তুই হয়েছিস? কি সব বলছিস তুই? আরে তাকিয়ে দেখ, আম্মু কিছুক্ষণ পর ঝাড়ু দিয়ে চলে আসবে। ভালো চাইলে মানুষ খারাপ বলে, আসলে পাগলের কখনো ভালো চাইতে নেই। তুই আমার যতই হোক একটু সৎ ভাই, তাই এসে ভালো চাইলাম। এখন যেহেতু নিজের ভালো চাস না, তাহলে গেলাম আমি। শয়তান ধারা কথাটা বলে ওকে দৌড়ানি শয়তান তারা কথাটা বলে ওকে দৌড়ানি দিলাম। ছোট বোন পালিয়ে গেল রুম থেকে। আমি ফোনটা হাতে নিয়ে তো অবাক। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি প্রায় ঘড়িতে 10টা বাজে, কিন্তু এত বেলা হয়ে গিয়েছে, একটা কলও আসলো না কেন বুঝতে পারলাম না। এই সময়ের মধ্যে কতগুলো যে নীলার কল চলে আসতো নিজেও জানি না। আমি জানতাম না, কিন্তু আজকে হলোটা কি? একটা কলও নীলার আসলো না, এটা বেশ অবাক করেছে আমাকে। আবির, কিরে ঘুম থেকে উঠেছিস নাকি? আবির, কিরে ঘুম থেকে উঠেছিস নাকি? বাবা আজকে বেলা কয়টা বেজে গেছে বলতে পারবি তুই নিজে? আজকে তুই কি ভার্সিটিতে যাবি না? উঠতেছি মা। কথাটা বলে আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে আমি বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন আম্মু ডাক দিয়ে আবারও বলে ওঠে, নাস্তাটা করে যা বাবা, ঘড়িতে প্রায় 10টা বাজতে চলছে, তোর কিছুক্ষণ পর তো ক্লাস হবে। আমি নাস্তা বানিয়ে টেবিলে রেখেছি। না আম্মু, না আম্মু, সময় নেই, এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর আমাদের ক্লাস শুরু হবে। কথাটা বলে বিদায় জানিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন ফোনে কল আসলো। ফোনটা রিসিভ করতেই তখন, উই হারামজাদা, কয়টা বাজে রে? আজকে তোর এত দেরি হচ্ছে কেন? কিছুক্ষণ পর তো আমাদের ক্লাস শুরু হবে, তোর জন্য তো নিজেও ক্লাসে যেতে পারছে না। আরে জানি না, আজকে অনেক রাত ধরে ফোন চালাচ্ছিলাম, তাই কখন যে ফোন চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। কেন, তোর ফুফাতো বোন মানে তোর নীলাপুর সাথে কথা বলছিলি নাকি? তোর ক্লাস তো তোকে ছাড়া কোথাও আর থাকতে পারে না, শুধু তোর কথাই ভাবে। আরে মনটা ভালো ছিল না, গতকাল থেকে ওর কোনো কল আসছিল না, কেন জানি না, বুঝতে পারছিলাম না। আজকে তো সকালে ওর কল আসেনি, তাহলে তো আবার ঘুমটাই ভেঙে যেত। তুই তো জানিস ও আমার অ্যালার্ম। এটা তো হতে পারে না, কিন্তু এমন জিনিস কেন হলো তুই কি একটু জিজ্ঞেস করেছিস বা খোঁজ নিয়ে দেখেছিস নাকি অসুস্থ হয়ে পড়লো না তো? আমি কল করেছিলাম, কিন্তু ফোন বন্ধ পেলাম। ভাবলাম ভার্সিটির পরে না হয় আমি ওকে জিজ্ঞেস করব। ফুপুর বাসায় যাব, কি হয়েছে। সেটাই ভালো হবে। ভার্সিটি পৌঁছলাম, তখন দেখলাম যে রাহাত দাঁড়িয়ে আছে। ওর উদ্দেশ্যে বলে উঠি, এখন তো মনে হয় ক্লাসে গেলে অনেক বকাবকি করবে স্যার। কথাটা বলে দুজনে ভার্সিটির ভেতরে প্রবেশ করলাম। ক্লাসের ভিতর অনেক আগে ক্লাস বসে গেছে, তাই স্যারকে কোনো রকম কিছু বুঝিয়ে ক্লাসের ভিতর প্রবেশ করলাম। কান্না করতে করতে পচা মুখটা চোখের নিচে আমার কালি দাগ বসে গেছে। তখন আম্মু আমার রুমে আসে। আমার এমন অবস্থা দেখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এমন করছিস কেন মা? তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? চোখে তোর এমন কালো দাগ পড়লো কি করে? এত কান্না করেছিস কেন? কে এই ছেলেটা যার জন্য তুই এত কান্না করছিস? আম্মু, আমি আবিরকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না।
আমি দ্বিতীয় কোনো মানুষের কথা চিন্তা করতেও পারি না। ও যে আমার প্রথম ভালোবাসা, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে নাকি? আবির তোর থেকে কম কম করে হলো 3 বছরের ছোট, আর নিজের থেকে ছোট একটা ছেলেকে কি করে তুই ভালোবাসতে পারিস? আমি আমি এমন না যে আবিরকে পছন্দ না আমার, কিন্তু তুই কখনো এটা করতে পারিস না। আমাদের মান সম্মানের দিকে একটিবার তুই তাকিয়ে দেখেছিস? ভালোবাসার কাছে কোনোদিনও ছোট বড় হয় না মা। ভালোবাসা মন থেকে হয়, কখনো তার বয়স বা বিবেক বা কোনো কিছু কাজ করে না। আমি তাকে ছোটবেলা থেকে ভালোবাসি, তাই ও আমার প্রথম ভালোবাসা। ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই ভালো করে জানিস ওর বাবার সাথে তোর বাবার সম্পর্কটা ভালো না। তার চেয়েও বড় কথা, এটা আমাদের মান সম্মানে গিয়ে পড়ে, কারণ ও তোর থেকে ছোট। সমাজে আমরা মুখ দেখাতে পারবো না, তাই এটা কখনোই হতে পারে না। আমি এই বিষয়ে রাজি নেই। তোর কিছুদিন পরেই বিয়ে, এটাই আমাদের ফাইনাল সিদ্ধান্ত। আম্মু কথাটা বলে ওখান থেকে সোজা চলে যায়। আমি আর কিছু বললাম না, চোখ দিয়ে পানি পড়ছে, আর শুধু বারবার আবিরের কথাই মনে পড়তে লাগলো। হসপিটাল থেকে অনেকগুলো কল এসেছে, ওদেরকে বলে দিয়েছি আমার আর ওখানে জব করা সম্ভব না। ক্লাসের মধ্যে চুপচাপ কথা বলছি না, তখনই আমার এমন চুপ থাকা দেখে রাহাত বলে ওঠে, কিরে চুপ রয়ে গেলি কেন? তোর এত হাসি খুশি মুখটা, একটা কথাও বলছে না, ভালো লাগছে না, কথা বলছিস না কেন তুই? কী করে ভালো লাগবে বল? যাকে ভালোবেসেছি তার তো কোনো খবরই পাচ্ছি না, কল দিচ্ছি ফোনটাও তো ধরছে না, তার জন্য বুঝতে পারছি না কি হয়েছে। দেখ কি হয়েছে। ক্লাসটা শেষ করে আমি আর রাহাত দুজনে বাসায় যেতে লাগলাম, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে লেখা দেখলাম। এটা দেখে মনটা খুশিতে আত্মহারা হয়ে উঠল। মুখের কোণে হাসি দেখে রাহাত বলে ওঠে, এই তো রোমিও, যার জন্য পাগল ছিলেন সে তো এখন নিজে থেকে কল করেছে। কথা বলুন এবার। রাহাত আমাকে বিদায় জানিয়ে ও বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমি ফোনটা রিসিভ করতে তখনই ওপাশ থেকে কেউ একজন আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, তুমি কি সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করতে পারবে? 4 রাস্তার মোড়ে তুমি চলে আসবে। আমি স্পষ্ট বুঝতে পারলাম নীলা কান্না করছে, কিন্তু বুঝলাম না ওর মনের ভিতরে কেমন জানি না হাহাকার শুরু হয়ে গেছে। ওর কান্নার কারণটা বুঝলাম না। ও কথাটা বলে কলটা কেটে দেয়। আমার মুখ থেকে কোনো কথা শোনার ও প্রয়োজন মনে করলো না, কলটা কেটে দিল। এরপর ফোন বন্ধ, আর শব্দ নেই। আমি বুঝতেছি না এটি কি হচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না আমার সাথে। আমি আর কিছু বললাম না। সন্ধ্যাবেলা ওর সাথে দেখা করতে হবে, তাই আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে নিজের রুমে যাব, তখনই দেখলাম ছোট বোন বলে ওঠে, কিরে ভাইয়া, আজকে তোর হলোটা কি? সারাদিন তোর মন খারাপ, কিছু হয়েছে নাকি? আর তো এমন কখনো দেখিনি। না রে বোন, এমনি ভালো লাগছে না, কেন জানি না মনটা কেমন সারাদিন হাহাকার হয়ে আসছে। তুই থাক, আমি রুমে গেলাম ঘুমানোর জন্য। তোর ভাইয়ের আব্বার কি হলো? এভাবে মুড সুইং হলে কি জন্য? কোনো সমস্যা হয়নি তো? আমাকে তো কিছুই বলেনি। মনে হয় নীলাপু সারাদিন কল করেনি, তার জন্য। আমি আজকে একটু সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নীলা আপুর সাথে দেখা করার উদ্দেশ্যে 4 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াই। কিছুক্ষণ পর একটা ব্যাগ হাতে নিয়ে একটা গাড়ি করে তখনই দেখলাম নীলা আপু আমার সামনে আসে। হাতে তার একটা ব্যাগ, চোখের নিচে কালি দাগ পড়ে গেছে। নীলা আপুর এমন অবস্থা দেখে আমি তো হতভম্ব হয়ে পড়লাম। আমি বিস্ময়কর সুরে নীলা আপুর উদ্দেশ্যে বলে উঠি, তোমার এমন অবস্থা কি করে হলো? তুমি কি কোনো কারণে কান্না করেছো যে তোমার চোখের নিচে এতটা কালি দাগ বসে গিয়েছে? আবিরের কথার প্রশ্নের কোনো উত্তর আমি দিলাম না। আমি ওর কাছে গেলাম। ওর কাছে যেতেই নীলাপও চুপচাপ, কোনো কথা বলছে না। আমি ওনাকে কত প্রশ্ন করেই যাচ্ছি, কিন্তু আমার কোনো প্রশ্নের উত্তর নীলাপও দিচ্ছে না। উনি হাতের ব্যাগটা নিয়ে আমার কাছে আসতে লাগলো, একেবারে আমার কাছে এসে তখনই আমাকে অবাক করে দিয়ে নীলাপু আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে এরপর আমার সামনে কান্না করতে করতে বলতে লাগলো, আবির, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না, কারণ একমাত্র তোমার কাছেই আমি এসেছি। আমি তো এমন কথা শুনে একদম হাওয়া হয়ে দাঁড়িয়ে পড়লাম যে নীলাপু এমন কান্না করে দিল, আর কি এমন বিষয় যে আমার কাছে সে এসেছে। তখন আমি নীলাপুর উদ্দেশ্যে বলি, এমন কান্না করছো কেন? কি হয়েছে তুমি আমাকে বলো। আবির, আমি তোকে কখনোই কথাগুলো বলতে চাইনি, কিন্তু আজকে আমি কথাগুলো না বলেও থাকতে পারছি না। আমি আমি তোকে ভালোবাসি, প্রচুর পরিমাণে ভালোবাসি। আমার জীবনের চাইতেও তোকে আমি অনেক বেশি ভালোবাসি আবির। নীলাপুর এমন কথার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
উনি আমাকে কান্না করতে করতে কথাটা বলল। আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো উনি বলেছে। তখন আমি নীলাপুর উদ্দেশ্যে বলি, এসব কি বলছো নীলা আপু? তুমি আমাকে আমি যা বলছি তা সত্যি বলছি। আর আমি বাসা থেকে চলে এসেছি। এই এই অন্ধকার বুদ্ধিখানা থেকে আমি এখানে চলে এসেছি। আমি তোকে নিয়ে চলে যেতে চাই কোনো একটা অজানা দেশে, যেখানে তুই আর আমি থাকবো। এটা কি করে হয় নীলা আপু? একেই তো তুমি আমার থেকে সিনিয়র, আর তোমরা আমাদের থেকেও বড় লোক। আমাদের এই ভালোবাসা কখনো মেনে নেবে না এই সমাজ। আমার কথা শুনে নীলা মুচকে একটা হাসি দিল। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুই কোন সমাজের কথা বলছিস? যে সমাজের মধ্যে তুই তুই কখনো একবেলা যদি না খেয়ে থাকিস, যে সমাজের মানুষ এসে তোকে জিজ্ঞেস করবে না, সেই সমাজের কথা তুই বলছিস? যে সমাজ তুই শুধু যখন কোনো একটা খারাপ কাজ করবি সেটা নিন্দা করবে, কিন্তু ভালো কাজটা ভুলে যাবে। তুই সারা বছর সব ভালো কাজ করেছিস, কিন্তু আজকে একটা খারাপ কাজ করলে তোর ভালো কাজের মূল্য তারা 1 মিনিটেই ভুলে যাবে। সেই সমাজের কথা বলছিস তুই? নীলাপুর কথা শুনে আমি চুপ করে রইলাম। আমি আর কিছু বললাম না, একদম দাঁড়িয়ে পড়লাম। তখন নীলা আপু আমার সামনে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুই আমাকে ভালোবাসিস, আমাকে তুই বিয়ে করবি। তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে এখনই আমি আত্মহত্যা করে মারা যাব। কথাটা শুনে আমার মাথাটা গরম হয়ে যায়, তাই নীলার গালে একটা থাপ্পড় বসিয়ে দেই। তখন ওর উদ্দেশ্যে বলে উঠি, আমি তোমাকে ভালোবাসি না। কথাটা বলে আমি ওকে জড়িয়ে ধরি। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠি, এ সমাজ কি ভাবছে এসব নিয়ে আমি চিন্তা করব না। তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমাকে সারা জীবন আঁকড়ে ধরে রাখতে চাই, সারা জীবন তোমাকে নিয়ে বাঁচতে চাই। কথাটা বলে আমি নীলাকে জড়িয়ে ধরি। এরপর ওরা হাত ধরে আমি ওখান থেকে বেরিয়ে পড়ি একটা অজানা দেশে। সারা রাত ধরে আবেগে কল করছি, কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না। ওর কোনো বন্ধুর বাসায় নেই। আমি তো পুলিশে গিয়ে ডায়েরি করেছি, কোনো খোঁজ পাচ্ছি না। কোথায় গিয়েছে ছেলেটা বুঝলাম না। ওর কোনো সমস্যা হয়নি তো? আম্মু এই দেখো, মাত্র আমি খবর পেয়েছি আবির ভাই আর নীলাপু ওরা দুজন নাকি পালিয়ে গিয়েছে। কি বলছিস? কে এসব? ওর সাহস কি করে হয়? তুমি প্লিজ রাগ করো না, এমনটা করো না। ও হয়তো বা আবেগের বশে এমনটা করেছে। তোমার ছেলে একটিবার আমার মান সম্মানের দিকে তাকায়নি। আমার মান সম্মানটা একেবারে হেট হয়ে গিয়েছে। আব্বু এমন কেন বলছো? সত্যি ভাইয়া নীলাপুকে অনেক ভালোবাসে, আর আমারও অনেক পছন্দ নীলাপুকে। একদম চুপ কর, কোনো কথা বলবি না। আর তোরা জানিস না, মিলার বাবার সাথে আমার পুরো শত্রুতা। আর আমি চাই না মেয়েকে আমার ঘরে নিয়ে আসতে। ও এমনটা কি করে করতে পারলো? ওর সাহস কি করে হয়? ও যেন আমার বাসায় আর পা না রাখে। ওকে আমি আর আমার ছেলে হিসেবে দেখতে চাই না। নীলা এমন একটা কাজ কি করে করতে পারলো? আমাদের মান সম্মানের দিকে একটি বারও তাকালো না। নিজের বয়সে একটা ছোট ছেলের সাথেও পালিয়ে গেল। রাহাতকে কল করে সব কিছু বলেছি। রাহাত সব কিছু ম্যানেজ করে রেখেছে। আমরা দুজন শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে দুজন কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে এরপর একটা বাসের টিকিট কেটে দুজনে রওনা দিলাম রাজশাহী শহরের উদ্দেশ্যে। আমি মনে মনে ভাবছি যে আমি এখনও পড়াশোনা করছি, তাহলে আমি নীলাকে কি করে খাওয়াবো? আমার এসব চিন্তা দেখে তখন নীলা আমার হাতটা জড়িয়ে ধরে বলে, কি হয়ে যাবে? তুমি কি সব চিন্তা করছো? আমি এখন শহরে গিয়ে তোমার জন্য কি করব? আমার কাছে তো কোনো টাকা নেই। একটা চাকরি তো আমাকে করতেই হবে, তাছাড়া আমি তোমাকে কি করে খাওয়াবো? আমার মাথায় একটা টোকা দিয়ে নীলা আপু আমার উদ্দেশ্যে বলে ওঠে, আরে পাগল ছেলে, তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি আমি রাজশাহী শহরের মধ্যে একটা হসপিটালে অনেক আগেই চাকরির ব্যবস্থা করেছি। আর তুমি পড়াশোনার কথা বলছো, আমি তোমাকে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেবো। আমি তোমাকে ভার্সিটিটা আগামীকালকে দেখিয়ে দেবো। আমি আসার সময় তুমি আমার সাথে যাবে, ঠিক আছে? তাই বলে তুমি আমার সব দায়িত্ব নেবে? এখন তো আমি তোমার সিনিয়র বউ, তুমি পড়াশোনাটা শেষ করলে এরপর না হয় আমার দায়িত্বটা নেবে। কথাটা বলে নীলা আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ল। আমরা যেতে লাগলাম একটা অজানা শহরে, যে গন্তব্য শুধু আমাদের ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। সম্পর্ক দুটোই ভালোবাসা, কিন্তু শুধু ভিন্ন, কেউ সিনিয়র বা কেউ জুনিয়র। গাড়িটা ব্রেক করতেই তখনই হেল্পার এসে বলতে শুরু করে, আমরা চলে এসেছি। তাই আমি আবিরকে সাথে করে নিয়ে আমরা আমাদের নতুন বাসায় উঠি। রুমের ভিতর গিয়ে দেখি রুমটা অনেক সুন্দর। দুটো রুম, সামনে আর একটা পেছনে আর একটা কিচেন আছে। সব থেকে সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে বেলকনি। আমরা এখন যে বাসায় আছি সেই বাড়িটা নীলার বান্ধবীর নিজেদের বাসা। তারা সবাই লন্ডনে থাকে।
আর বাড়িটা একা রয়ে গিয়েছে, তাই ছাদটা আমরা নিজেরাই ব্যবহার করতে পারবো। কিন্তু নীলা এভাবে আমাকে পালিয়ে নিয়ে আসতে বাধ্য করলো কেন বুঝতে পারলাম না। কি কারণ সেটাও ঠিকভাবে বুঝিনি। এসব কিছু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সন্ধ্যায় আমি বসে আছি আর এসব ভাবছি, তখন নীলা আমার কাছে আসে। তখন আমার উদ্দেশ্যে বলে ওঠে, এখানে কি ভাবছিস তুই? তুমি পরিবার ছেড়ে এখানে চলে এসেছো, তোমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমায় কিছু বলতে দিল না। দেখলাম কান্না সুরে নীলার চোখে জল। নীলা কান্না সুরে আমার সামনে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু কখনো কথাটা বলতে পারিনি। আমি জানি তুই হয়তো বা ভাবছিস আমি তোর থেকে সিনিয়র, কিন্তু আমি তোকে আগেও বলেছি যে আমি তোকে ভালোবাসি। এই ভালোবাসার কাছে কিছুই যায় না। আমি প্রথমেই ভেবেছিলাম নীলাপুর ওই সময়ের কথাগুলো শুধুমাত্র এখানে পালানোর জন্যই হয়েছে সেই বিয়েটা। আমি প্রথমেই ভেবেছিলাম নীলাপু ওই সময়ের কথাগুলো শুধুমাত্র এখানে পালানোর জন্যই বলেছে, সেই বিয়েটা করতে চায় না তার জন্য। কিন্তু সত্যি নীলাপু আমাকে ভালোবাসে এটা আমি বুঝতে পারলাম। নীলাপুর চোখে জল দেখলাম। মন খারাপ করে রুমে চলে যাবে, তখনই হাতটা শক্ত করে চেপে ধরলাম। নীলাপু পেছন থেকে তাকালো, কেমন জানি না করুণ চোখে আমার দিকে তাকালো। আমি একটা টান দিলাম, নীলা সোজা আমার বুকে এসে পড়ে। এরপর আমি আর কিছু না ভেবে নীলাকে জড়িয়ে নিলাম, আর নিজেকে স্বাভাবিকভাবে রাখতে পারলাম না। আমার বুকে সে কান্না করে দিল। তোকে অনেক ভালোবাসি রে। তোকে কিভাবে বলবো আমি তোকে কতটা ভালোবাসি। আমার ভালোবাসা এতটা গভীর যে তোকে বলে শেষ করতে পারবো না। আমি তোকে ভীষণ ভালোবাসি রে আবির। আমার প্রতি নীলার এমন ভালোবাসা, আমি যেন খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। কারণ আমিও যে নীলাকে ভালোবাসি। শুধু সম্পর্কের একটা টানে আমি ভয়ে বলতে পারিনি আমার ভালোবাসার কথা। আমিও নীলাকে জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বাসার মধ্যে অনেক কিছু কেনার প্রয়োজন, অনেক কিছু লাগবে। নীলা সারাদিন ধরে বাসার অনেক জিনিস কেনাকাটা শুরু করে। পুরো বাড়িটাও নিজের মতো করে সাজিয়ে নেয়, নিজের সংসারের মতো। সারাদিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। নীলা প্রচণ্ড পরিমাণ ক্লান্ত। নীলা বেলকনিতে বসে আছে। আমি সামনে যেতে নীলা আমার কাঁধে হাত দিয়ে শুয়ে পড়ে। কখন যে নীলা শরীরটা কাঁধে নিতে ঘুমিয়ে পড়ে ও নিজেও যায় না। সকালবেলা ঘুম ভাঙতে দেখি আমি আবিরের বুকে শুয়ে আছি। প্রচণ্ড পরিমাণে শরীরটা ক্লান্ত ছিল। গতকালকে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম থেকে উঠে দেখি আবির এখনও ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে আবিরের মুখের উপরে একটা চুমু খেয়ে আমি নাস্তা বানাতে চলে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা বিছানার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছে। ওকে এমন অবস্থায় দেখে বেশ রোমান্টিক লাগছিল। পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরলাম। তখন বলে ওঠে, ঘুম থেকে উঠে গিয়েছো? তোমার জন্য কখন নাস্তা বানিয়ে রেখেছি। ভাবছিলাম এখন ঢাকবো না, যেহেতু উঠেই গেছো আসো নাস্তা করে নাও। নীলা আমাকে নাস্তা টেবিলে দিল। আমি নাস্তাটা খেতে লাগলাম। আর নীলার দিকে তাকিয়ে দেখি ও কেমন জানি না রাগে ফুটছে। আমি বুঝলাম না। ওর উদ্দেশ্যে বলে উঠি, কি হয়েছে, তুমি এভাবে রেগে আছো কেন? কিছু করেছি নাকি? না কিছু না, তুমি খাও, সমস্যা নেই। আসলে মেয়েদের মন বোঝা অনেক বড় কঠিন। আমি বুঝতে পারছি না। তখন বুঝলাম, হায় হায়, আমি মনে হয় এটা জিজ্ঞেস করিনি। তখনই মনে পড়তে জিজ্ঞেস করি, তুমি কিছু খাওনি এখনো? আমি কিছু খেয়েছি নাকি খাইনি তা অন্য কারোর জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমার না খেলেও তো চলবে, তুমি খেয়ে নাও। এখন আমার বুঝতে বাকি রইল না, তাই আমি নিজেকে স্বাভাবিক করে নাস্তাটা নীলার সামনে এসে মুখে ধরতে নীলা মুখ ফিরিয়ে নিল আর বলে ওঠে, প্রয়োজন নেই, যার খিদে বেশি সে খেয়ে নিতে পারে, আমি খাবো না। আমি নীলার সামনে আসলাম। আমার ঠোঁটের সাথে নীলার ঠোঁট এক করে দিলাম। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিলাম। তখন নীলা বলে ওঠে, এই লুচ্চা বেড়া, এটা কি করলে তুমি? বারে, আমি আমার বউকে কিস করেছি তাতে তোমার কি? এটা আমার খাওয়ার শেষে মিষ্টি, এখন আমি আমার বউকে খাইয়ে দেবো। তোর শয়তান। আমি নীলাকে খাইয়ে দিতে লাগলাম। বাচ্চা মেয়েদের মতো আমার সামনে বসে খেতে লাগলো। খাওয়া শেষ করার পর নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, সামনে যে ভার্সিটি আছে ওই ভার্সিটির মধ্যে আমি তোমাকে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। ওখানে প্রিন্সিপালের সাথে আমি কথা বলেছি, তুমি আজকে থেকে ভার্সিটিতে যাবে। আর সামনে যে হসপিটালটা আছে ওখানে আমি জব করেছি। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। আর আমি নীলার উদ্দেশ্যে বলে ওঠে, রাহাত কল করেছে যে আমাদের এই সম্পর্কটা তারা কেউ মেনে নেয়নি। নীলা আমার হাতটা শক্ত করে চেপে ধরে। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে,
তুমি যদি সবসময় আমাকে এভাবে শক্ত করে জড়িয়ে ধরে রাখো, তাহলে আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করে তোমার সাথে থাকতে পারবো। পৃথিবীর কোনো ঝড়, কোনো বাতাস, কোনো কিছুই আমাদেরকে আলাদা করতে পারবে না। শুধু তুমি আমাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখবে। আমিও নীলাকে জড়িয়ে ধরলাম। এরপর পাশের একটা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার পাশে বসেছে, আমার হাতটা শক্ত করে ধরেছে। এরপর মাথাটা আমার কাঁধে দিয়ে ও বসে আছে আর প্রকৃতির দিকে তাকিয়ে আছে। এই অনুভূতিটা যেন বলে বোঝানোর মতো না। নীলা চুলগুলো মুখের সামনে আসতে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। সামনে একটা ইউনিভার্সিটিতে আমাকে দেখিয়ে দেয় নীলা। এরপর নীলা তার হসপিটালে যায়, কারণ ওর কিছুক্ষণ পর ডিউটি। নীলা এখন বর্তমানে একজন ডাক্তার, আর এখন রোগী আছে, তাই ওখানে তার রোগী দেখার সময়। তাই নীলা চলে যায়। আমি চিন্তা করছি যে আমি এক্সামটা দিয়ে নীলার পাশে দাঁড়াবো। একটা জব নিয়ে আমি নীলার পাশে দাঁড়িয়ে ওকে সাহায্য করব। আমি চাই না আমার জন্য নীলা তো কষ্ট করুক। এসব ভেবে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করলাম। ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর। এসব দেখতে দেখতে হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে। সামনে তাকিয়ে দেখি একটা মেয়েটা পড়ে যেতে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আসলে আমি সত্যি সরি, আমি খেয়াল করিনি। আপনি কি কানা যে কিছু দেখেন না চোখে? আপনার জন্য আমি নিচে পড়ে গিয়েছি, কোমরে ব্যথা পেয়েছি। আপনি কি চোখে দেখতে পারেন না ভালোভাবে? ছেলেটার দিকে তাকাতেই আমি তো যেন ক্রাশ খেলাম। ওরে বাবা, এত সুন্দর আর কিউট ছেলে এই ভার্সিটিতে আর কখনো দেখিনি। আসলে আমি ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি। আমি থার্ড ইয়ারে অন্য একটা ভার্সিটি থেকে এখানে অ্যাডমিশন নিলাম, আর এখানে কিছু চিনি না। কখন যে আপনার সাথে ধাক্কা লাগে আমি বুঝতেই পারিনি। আসলে আমি দুঃখিত। ও আচ্ছা, সমস্যা নেই। তাহলে তো আমরা দুজন সেম ইয়ারে। আপনি তাহলে আজকে ভার্সিটিতে এসেছেন? ঠিক আছে, তাহলে আমি মাফ করলাম। আমি ফারজানা। মেয়েটা উঠে হাসি মুখে কথাটা বলে হাতটা বাড়িয়ে দিল। ভেবেছিলাম 2-3টা থাপ্পড় খেয়ে যাব, কিন্তু মেয়েটা তেমন কিছুই বললো না। হাতটা বাড়িয়ে কথাটা বলল। আমিও আমার হাতটা বাড়িয়ে মেয়েটার সাথে হ্যান্ডশেক করে বলে উঠি, আমি আবির। তাহলে আজকে থেকে আমরা দুজন বন্ধু। চলো তোমাকে ক্যান্টিনে নিয়ে যাই। আজকে যেহেতু আমাদের প্রথম দেখা, তাহলে আমি তোমাকে ট্রিট দিব। এক প্রকার জোর করে মেয়েটা আমাকে ক্যান্টিনে নিয়ে যায়। এরপর মেয়েটার অনেকগুলো বান্ধবীর সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। মেয়েটার বান্ধবীগুলো যখন আমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসে তখন হয়েছে, তোদের আর বন্ধুত্ব করার প্রয়োজন নেই। তোদেরকে ভালো করে বলে দিচ্ছি, এটা শুধুই আমার জিনিস, তাই তোরা কেউ নজর দিবি না। আমি ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, আর এটা আমার প্রথম ভালোবাসা। কত ছেলে আমাকে প্রপোজ করেছে, কিন্তু এই ফারজানা কাউকে মন দেয়নি। এই প্রথম একটা ছেলেকে ভালো লেগেছে, তাই এটাই আমার শেষ ভালোবাসা। মেয়েটা যখন আমার পাশে থাকে, আশেপাশে ভার্সিটির ছেলেমেয়েরা কেমন জানি না আমার সামনে এসে কথা বলতে ভয়ে ওদের মধ্যে কাজ করে। কেউ কিছু কথা বলছে না। মনে হয় মেয়েটা ভার্সিটির মধ্যে কোনো কিছুর প্রভাব আছে, তাই জন্য। পরে কয়েকজনের কাছ থেকে আমি জানতে পারলাম যে ও হচ্ছে এই ভার্সিটির ভিপি। পুরো দায়িত্বটা হচ্ছে ওর। কোনো ঝামেলা হলে বা কোনো কিছুর বিচার হলে ও নিজেই করে। এরকম বলতে গেলে ভালোই হলো, নতুন ভার্সিটি, রাজনীতিবিদ মানুষ থাকবেই। আমি ঝামেলার মধ্যে জড়াতে চাই না। যেহেতু ফ্রেন্ডশিপ হয়ে গেলাম, তাই সমস্যা হবে না, সব কিছু সামলে নেবে। আমি চাই না আমার জন্য নীলার কোনো সমস্যা বা কোনো ক্ষতি হোক। আম্মু, ভাইয়ের কোনো খোঁজ পেলে? তোমরা একটু ভাইয়ের খোঁজ নাও না। ভাইয়া কোথায় আছে? ভাইয়াকে নিয়ে আসো না। ভাইয়ার কি হয়েছে? ভাইয়া আসছে না কেন? আমার খুব মন খারাপ করছে ভাইয়ার জন্য। আজ এতদিন হয়ে গেল ভাইয়া বাসায় ফিরছে না। চুপ কর, তোর ভাইয়ের কথা বলবি না। তোর ভাইয়া মনে কর মরে গেছে। ও একবার আমার মান সম্মানের দিকে তাকালো না, তাই ওর কথা কেউ বলবি না। মিমি, বারণ করে দিয়েছি। তোর বাড়ির কথা আর একটিবার এই বাসার মধ্যে আলোচনা করবি না, এটাই আমার শেষ কথা। ওই চৌধুরী বাড়ির বংশের মেয়েকে আমি আমার ঘরের বউ করে নিয়ে আসতে পারবো না। ও আমার যতই আত্মীয় হোক, আমার বোনের মেয়ে হোক, তখনই এটা সম্ভব না। নীলার বাবা আর তোর আব্বু দুজনে অনেক রাগী একজন মানুষ। ওদের এই রাগের কারণে একদিন দেখবে ওদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। তখন ওরা আফসোস করবে যে জীবনে কত বড় ভুল করেছে তারা।
ফারজানার সাথে ক্লাসে প্রবেশ করি। এরপর দুজন একসাথে ক্লাস শেষ করে কথা বলতে বলতে ভার্সিটি থেকে বের হই। হসপিটালে আজকে অনেক রোগী ছিল, তাই সবাইকে দেখতে দেখতে একটু সময় হয়ে যায়। এখনও অনেক লোক সিরিয়ালে আছে। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি সময় হয়ে গিয়েছে। আবির এখন ভার্সিটি থেকে বের হবে, তাই আমি আগামীকালকে রোগী দেখব বলে ওখান থেকে একটা রিক্সা নিয়ে আবিরের ভার্সিটিতে গিয়ে দেখি আবির একটা মেয়ের হাত ধরে কেমন যেন দাঁত বের করে হাসতে হাসতে কথা বলছিল। এটা দেখার পর শরীরটা কেমন জানি না জ্বলে ওঠে, মাথার মধ্যে রক্ত চেপে ওঠে। একদম ক্লোজ হয়ে যায়, তাই দুজন হাসে হাসে কথা বলতে বলতে বের হচ্ছিলাম। তখন যে ফারজানা আমার হাতটা ধরে ফেলে বুঝতেই পারিনি। সামনে তখন তাকাতেই দেখি নীলা কখন যে চলে এসেছে ভার্সিটির সামনে। আর আমি যে ফারজানার সামনে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছি, এটা দেখে নীলা কেমন জানে না রেগে আছে। চোখ দিয়ে যেন এখন আগুনের গোলা বের হচ্ছে। আমি তো নীলার এমন অবস্থা দেখে ভয়ে আমি যেন এখানে হিসু করে দেব। আমি হাতটা ওর থেকে ছাড়িয়ে সামনে এগিয়ে গেলাম। ঠিক আছে, আগামীকালকে দেখা হবে আবির। ফারজানা কথাটা বলে ও ওখান থেকে চলে যায়। কেমন জানি না রাগ হচ্ছে। নীলা তাকিয়ে আছে, কিছু বললো না। ওখান থেকে সোজা বাসায় চলে আসলো। আমার দিকে আর একটিবারও ফিরেও তাকালো না। আমি কি করব? আমি হেঁটে হেঁটে বাসায় গেলাম। বাসার সামনে এসে কলিং বেল দিচ্ছি, কিন্তু কেউ দরজা খুলছে না। প্রায় দীর্ঘ 40 মিনিট পর কেউ এসে দরজা খুলে চলে যায়। বুঝতে পারলাম নীলা দরজাটা খুলেছে, কিন্তু কোনো কথা নেই, চুপচাপ। আমি রুমের ভিতর প্রবেশ করে দেখি নীলা কান্না করছে। চোখের নিচে কালি দাগ পড়ে গিয়েছে। এই 1 ঘন্টার মধ্যে যে এত কালি করেছে বুঝতেই পারলাম না। বুঝতে পেরেছি যে ওই সময় ওই কারণটায় নীলা এভাবে এমন করছে। ওর কাছে যেতে নীলা আবার আমার উদ্দেশ্যে রাগী গলায় বলে ওঠে, আমার কাছে কেন এসেছিস? যা, নিজের প্রিয় তোমার কাছে যা আছে আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। আমি তো তোর কিছুই না, নাই না? তুই তুই ওই মেয়েটাকে নিয়ে থাক, আমার কাছে আসার কি দরকার? আরে নীলা, তুমি যা ভাবছো বিষয়টা তেমন না। এভাবে একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলার আর কোনো কারণ নেই। আমি সব কারণই বুঝতে পেরেছি। আরে তুমি যা ভাবছো তা না। আসলে আমরা আজকে বন্ধুত্ব করেছি। ও আমার একজন ভালো বন্ধু, এছাড়া কিছুই না। আমি শুধু তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারি না। কথাটা বলতেই আমার গলাটা চেপে ধরে শক্ত করে আমাকে নিচে ফেলে দিয়ে বলে ওঠে, বন্ধুত্ব? তুই একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছিস, তুই আমাকে বোকা বানাতে চাইছিস? আমি কিছু বুঝি না ভাবছিস? বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি তোকে বিশ্বাস করতে পারবো না। সত্যি কসম বলছি, আমি তোমাকে ছাড়া অন্য আর কারো কথা ভাবি না। ঠিক আছে, তুমি যত ভাবছো। আমি যখনই ওর কাছে গিয়ে একটা ছুরি নিয়ে বললাম, বিশ্বাস হচ্ছে না তো হাতটা কেটে তারপর প্রমাণ দিই। কারণ নীলার এমন চুপ থাকা আমার যে কতটা কষ্ট আর বেদনাদায়ক, এটা আমি ওকে কীভাবে বোঝাই। আমার কাছে এসে এই, তুই শুধু আমাকে এভাবে কষ্ট দিস কেন? হ্যাঁ, তুই জানিস না আমি তোকে ভালোবাসি? আর তোর কিছু হলে আমি যে নিজেই মরে যাব। কপালে একটা চুমু খেলাম, এরপর ওকে জড়িয়ে ধরলাম। এরপর নীলাকে খাবার টেবিলে নিয়ে গেলাম, নিজের হাতে খাইয়ে দিলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে। তখন নীলা বলে ওঠে, আমাকে কোলে করে ছাদে নিয়ে যাবে? কি বলছো তুমি? আমার সিনিয়র, আমার থেকে বড় এমন একটা ভটকি মেয়েকে আমি বুঝি কোলে নিব? কি বললি ফাজিল ছেলে? আমি ভুটকি? ঠিক আছে, ঠিক আছে, কোলে নেওয়ার প্রয়োজন নেই। ওমা, আমার বউ দেখি রাগ করেছে। তো শুনি, আমার বউটা এমন রাগ করেছে কেন? আমি তো একটু মজা করেছি, মজা করেই তো কথাটা বলেছি। আমি নীলাকে কোলে তুলে নিলাম। তখন নীলা বলে ওঠে, এই ফাজিল ছেলে, আমাকে নামিয়ে দে। কোলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি না আটার বস্তা, আমাকে দিয়ে দে আর নামিয়ে দে তুই। আমি এখানে নেমে যেতে চাই। আমি কোনো কথা না বলে নীলাকে নিয়ে ছাদে উঠতে লাগলাম। আর নীলা আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। ছাদে উঠে দেখলাম চাঁদ কেমন জানি না চকচক করছে। চাঁদের আলোয় পুরো ছাদ দেখা যাচ্ছিল। আমি নীলার পাশে বসলাম, নীলার বুকে মাথা রাখলাম। নীলা আমার চুলগুলো আলতো করে সুন্দর করে বেনি করে দিচ্ছিল। তখন নীলা বলে ওঠে, জানো, আমি তোমাকে আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। আমি নিজে মরে যেতে পারবো, কিন্তু তোমার কখনো কোনো ক্ষতি হতে দেব না। নীলার কথা শেষ হওয়ার আগে ওর মুখটা চেপে ধরি। এরপর ওর উদ্দেশ্যে বলি, এসব কি বলছো? এমন ধরনের কথা যদি আর কোনোদিন বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি মরে যাওয়ার কথার একটিবারও শব্দ উচ্চারণ করবে না। আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। আমার সিনিয়র বউ। এই, তোমার কাছে না আমার একটা আবদার আছে।
নীলা কথাটা বলে কেমন জানি না লজ্জা পেয়ে মুখটা আমার বুকের মধ্যে লুকাতে যাচ্ছে, কিন্তু তার এমন লজ্জার কারণটা বুঝতে পারছি না। তাই আমি ওর উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, কি কথা বলো, আর কি তোমার সেই আবদারটা? আমার না বলতে খুব লজ্জা লাগছে, কিন্তু তুমি বোঝো না। বড় বড় কবিরা মেয়েদের মন বুঝতে পারেনি, আর তুমি তো আমার সিনিয়র বউ, তোমার মন আমি কি করে বুঝতে পারবো? যা শয়তান, আমি বলছি আমাদের একটা বেবি হলে খুব ভালো হয়। কেন, বেবি দিয়ে কি হবে? তাহলে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না আমাদের বেবির জন্য। তাই আমার একটা বেবি লাগবে, নাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না, এখানে বসে কান্না করব। নীলার এমন বাচ্চা মুখ কাণ্ড দেখে আমি নিজের অজান্তে হেসে দিলাম। আমার এমন হাসি দেখে নীলা রাগে চোখে আমার দিকে তাকিয়ে সোজা দাঁড়িয়ে পড়ে, কোমরে হাত দিয়ে বলে ওঠে, তুমি এভাবে হাসছো কেন? তুমি খুব খারাপ, তোমার সাথে কথা বলবো না, যাও। তুমি খুব ফাজিল, তুমি আমার কথাই শোনো না, আমি তোমার সাথে কথাই বলবো না, চলে যাও। নীলা কথাটা বলে চলে যাবে, তখন ওর হাতটা চেপে ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নেই, এরপর জড়িয়ে ধরে। এই তো, এখন আর আমাকে আবেগ দেখানোর প্রয়োজন নেই, বুঝছো? ছাড়ো বলছি, তুমি আমাকে ভালোই বাসো না। আমি জানি তুমি শুধু ওই মেয়েটাকে মনে হয় ভালোবাসো, তার জন্যই ওর কথা ভাবো। তুমি আমার কথা ভাবোই না। মেয়েদের স্বভাবটাই অন্যরকম, তারা যদি কোনো ভুল দেখে সেটা নিয়ে সারাদিন শুধু বকবক করতেই থাকে। তাই আমি ওর উদ্দেশ্যে বলি, আরে মেয়েটা আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল, তোমাকে কতবার বললাম, তুমি তো বলেছো ঠিক আছে, ওটা আমি বাদ দিলাম, আর তুমি শুধু আমারই। তোমার কথা আমি বিশ্বাস করি না। নীলাকে আর কিছু বলতে দিলাম না, ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম, প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। এই দুষ্টু জানিয়া জামাই, কেউ এমন করে ডাকে নাকি ফাজিল? তাহলে কেমন করে? আমি তো জানি না, আমি তো জানি স্কুলে নাকি বেবি হয়ে যায়, তাই তো করলাম। আমি তো জুনিয়র, আমি কি এগুলো বুঝি? এই দুষ্টু জামাই, কেউ এমন করে নাকি ফাজিল? ওরে আমার দুষ্টু জুনিয়র জামাই, তুমি আমাকে কোলে করে রুমে নিয়ে যাও। নীলার কথা শুনে ওকে কোলে তুলে আমি রুমে নিয়ে গেলাম। এরপর রুমে নিতে নীলা দরজাটা বন্ধ করে দেয়। এরপর আমার দিকে কেমন জানি না ও এগিয়ে আসতে লাগলো, ওর চোখের মধ্যে অন্যরকম একটা নেশা কাজ করছিল। কি হয়েছে, তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? তুমি এভাবে আমার কাছে আসছো কেন? আমার তো নিজেরই ভয় লাগছে, আমি কিন্তু ছোট মানুষ, তুমি আমার সাথে এভাবে করতে পারো না। এখন যদি সুযোগ দেই তাহলে 12টা বাচ্চা তোমার হয়ে যাবে, আর নিজেকে পিচ্ছি বলো? নীলা হিংস্র বাঘিনীর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর না হয় যা হয় সেটা একটা স্বপ্নের মতো আপনারা ভেবে নিন, কারণ আপনারা সিঙ্গেল মানুষ, এসব ভাবা ছাড়া কিছু করার নেই। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আবিরের বুকে শুয়ে আছি, আর ওর কপালে একটা চুমু খেলাম। জানালার পর্দাটা সরাতেই সূর্যের কিরণটা আবিরের মুখে পড়তেই ওকে যেন একদম বাচ্চার মতো লাগছিল। ওকে জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি নীলা আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে চেপে রেখেছে, যেন আমি ওকে ছেড়ে কোথাও চলে যাব। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখে ভার্সিটির সময় হয়ে গেছে, তাই নীলাকে আর জাগালাম না। ওকে একপাশে শুয়ে দিয়ে আমি রেডি হয়ে নিজেই একা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ঘুম থেকে উঠে দেখি ফাজিল ছেলেটা আমাকে একা দেখে নাস্তা বানিয়ে নিজেই ভার্সিটিতে চলে গিয়েছে। আজকে আসুন, ওর একদিন কি আমার একদিন। ভার্সিটির ভিতরে প্রবেশ করব, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি কলটা অন্য আর কারো না, আমার বন্ধু রাহাতের ফোনটা। রিসিভ করতেই তখন রাহাত ওপাশ থেকে বলে ওঠে, কিরে বন্ধু, কেমন আছিস? তোর তো কোনো এখন খোঁজ খবর পাচ্ছি না। সিনিয়র বউকে পেয়ে সব কিছু ভুলে গিয়েছিস? না রে, খোঁজ খবর নিচ্ছি না। যদি নীলার বাবা খবর পেয়ে এখানে চলে আসে, আর শুনেছি তারা নাকি আমাদের এই বিয়েটা কোনোভাবে মেনে নেয়নি। নীলের বাবা তার খোঁজ নিতে চায় না, আর তোর বাবাও চায় না, সেই জন্য তারা চুপ করে রয়েছে। কিন্তু তোর আম্মু আর তোর বোন কান্না করে, তোর ফুপু অনেক কান্নাকাটি করে, বুঝিয়েছে কিন্তু তারা কোনো কথাই শোনেনি। আমি একটা মুচকি হাসি দিলাম। এরপর ওইসব বাদ দে, আমরা দুজন খুব হ্যাপি আছি, এর থেকে আর কি চাই। রাতের সাথে কিছু সময় কথা বলে কলটা কেটে দেয়। ভার্সিটির ভিতরে প্রবেশ করতে তখনই ফারজানা আমাকে দেখে দৌড়ে আসে। এরপর আমার সামনে এসে হাতটা ধরে বলে, আচ্ছা, তোমাকে কল করেছিলাম কিন্তু ফোনটা বন্ধ ছিল। আসলে চার্জ ছিল না, আর আমি ফোন তেমন চালাই না, তাই জন্য খেয়াল করিনি। ফারজানা থেকে যত আমি ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু মেয়েটা ততই যেন আমাকে আঁকড়ে ধরে রাখে। আবির, তুমি জানো না, ভার্সিটির মধ্যে সব থেকে যদি কোনো স্মার্ট ছেলে থাকে সেটা হচ্ছে তুমি। এমন কোনো মেয়ে নেই যে তোমার দিকে তাকায় না। আমার তো খুব হিংসে হয়, ওরা কেন তোমার দিকে এভাবে তাকিয়ে থাকে।
নিজের অনিচ্ছাকৃতভাবে হলেও আমার ফারজানার সাথে কথা বলতে হলো। ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম। এরপর ক্লাসে গিয়ে দুজন ক্লাসটা শেষ করলাম। ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ হলো, তাই ফারজানা বলে, আবির, চলো আমরা আজকে একটু শপিংয়ে গিয়ে ঘুরে আসি। আসলে আমাকে একটু হসপিটালে যেতে হবে, আমার একটু কাজ আছে, তাই আমি আজকে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে তাহলে, কিন্তু অন্য একদিন যেতে হবে তোমাকে আমার সাথে। ফারজানা মন খারাপ করে চলে যায়। আমি ওখান থেকে হসপিটালে গিয়ে দেখি আমার বউ মানে জান পাখিটা হসপিটালের মধ্যে বসে রোগী দেখছে। আমাকে দেখে মুচকি একটা হাসি দেয়। আজকে আমার শরীরটা ভালো না, আগামীকালকে বলো যে সবাইকে বাকি রোগীদেরকে আমি আগামীকালকে দেখবো, আজকে আর টাইম নেই। সামনে থাকা একটা মেয়েকে কথাটা বলল। মেয়েটা সবাইকে বলে যে আজকে আর রোগী দেখা হবে না, সবাই চলে যায়। আমাকে দেখেও ফ্রেশ হয়ে জড়িয়ে ধরে। আমার জামাই মনে হয় আজকে আমাকে নিতে এসেছে, আমি তো মহা খুশি। অপমান করছো নাকি? আরে না, তুমি বড় হয়েছো আর দায়িত্বশীল হয়ে যাচ্ছ, তার জন্যই খুশি হলাম। এরপর আমি নীলাকে নিয়ে গেলাম বাসায়। দেখতে দেখতে এভাবে প্রায় 10 মাস কেটে যায়। নীলা এখন বর্তমানে প্রেগনেন্ট। ওকে কোনো কাজই আমি করতে দিই না। ওর এখন 10 মাস চলে। কিছুদিন পরে ওর ডেলিভারি। আবার আমার এখন ফাইনাল এক্সাম চলছে, তাই আমি ওর দেখাশোনাটাও কিছুদিন ধরে করতে পারছি না ঠিক মতো। তাই চিন্তায় আছি, ভাবছি আমি এক্সামটা দেব না। কিন্তু নীলা কথাটা শোনে। আমার জন্য তুমি যদি নিজের এক্সামটা না দাও, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা তোমার ভবিষ্যৎ, তোমাকে এটা করতেই হবে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এক প্রকার ওর জোরাজুরির কারণে আমাকে এক্সামটা দিতে হচ্ছিল। এরপরে অনেক কষ্টে আমি ওর দেখাশোনা করছিলাম। সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছিল। আমার এখন ফাইনাল এক্সামটা রয়ে গিয়েছে। ডেলিভারির সময়টা হয়ে আসে। একদিন নীলা বসে আছে বেলকনিতে। আমার তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? মা, কেমন আছিস তুই? জানি তুই রাগ করে আছিস, তুই আমাদেরকে ক্ষমা করে দে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনাদের এখন ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যখন আমার প্রয়োজন ছিল, আমার হাজব্যান্ডের প্রয়োজন ছিল, আপনারা আসেননি। এখন এসেছেন আপনারা মাফ চাইতে। নীলা কেমন জানি না রেগে কথা বলছে কারোর সাথে। ওর সামনে গেলাম, জিজ্ঞেস করলাম। তখন নীলা বলে যে তার মা কল করেছে, এখন তারা ক্ষমা চাচ্ছে। দেখো মা, তোমাদের সাথে কথা বলতে চাই না, আমি কথাটা বলেই কলটা কেটে দিই। নীলা আমাকে জড়িয়ে ধরে এরপর ফপিয়ে কান্না করতে লাগলো। আরে পাগলি মেয়ে, যা হয়েছে হয়েছে। তারা তো সবসময় তোমার ভালোই চাইতো। এখন যেহেতু তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাই মাফ করে দেওয়ায় আমার কাছে ভালো মনে হয়। একদমই এসব কথা বলবে না। তুমি মাফ করলেও আমি করব না। তুমি কত কষ্ট করেছো, ওরা একদিন তোমার খোঁজ নিয়েছে নাকি তোমাকে জানাতে চেয়েছে কতবার তুমি আমাকে নিয়ে কত কষ্টের মধ্যে গিয়েছো? একটাবার কি তারা এসে আমাকে দেখেছে যে আমি কি করছি, কত কষ্ট আর যন্ত্রণার মধ্যে রয়েছি? আরে পাগলি, ওরা এখন তাদের ভুল বুঝতে পেরেছে, তুমি ক্ষমা করে দাও। এইসব তুমি চিন্তা করো না, আর তোমার এইসব টেনশন করার প্রয়োজন নেই। আজকে আমার ফাইনাল এক্সামটা দিয়ে তোমাকে হসপিটালে আবার চেক আপ করতে নিয়ে যাব। ঠিক আছে, তুমি তাহলে যাও, তোমার তো ভার্সিটির এখন এক্সাম শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। আবির বাসের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ফাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছে। ফাইলটা হাতে নিয়ে আমি ওর কাছে ডাক দিয়ে নিচে আসলাম। তখনই দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি যেতেই, আবির, তোমার বাসাটা চিনতে পারছিলাম না, তুমি এখন নেমেছো তারপর চিনলাম এটা তোমার বাসা। এত দেরি হলো যে? হঠাৎ করে আমার সামনে ফারজানাকে দেখে একটু আমি ঘাবড়ে গেলাম। আর ও এখানে আসলে কী জন্য? তখন ফারজানা বলে ওঠে, আমি সামনে এসে আবিরের হাতটা চেপে ধরলাম, এরপর ওর উদ্দেশ্যে বললাম, আবির, আমি জানি তুমিও এটা চাও, আর আমাদের আজকে ফাইনাল এক্সাম কিছুক্ষণ পর শুরু হবে। তুমি জানো আর আমি জানি যে তোমার কাছে আমি কি চাই। ফারজানা কথা কিছুই বুঝলাম না। ওর দিকে আমি অজানা দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন ও আমার দিকে তাকিয়ে বলে, আবির, আমি তোমাকে শুরু থেকে ভালোবাসি। কথাটা শেষ করতে ওকে দিলাম ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, এসব কি বলছো ফারজানা? তোমাকে শুধুমাত্র একটা বন্ধু ভেবেছিলাম, আর তুমি আমাকে নিয়ে এত কিছু ভেবেছো? ভালোবাসা কি অন্যায় বলো আবির? আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না, না হলে যে আমি আজকে নিজের সব কিছু দিয়ে দিব।
আবিরকে এভাবে হাতটা জড়িয়ে ধরে একটা মেয়ে কথাগুলো বলছিল। বুকের ভেতরে কেমন জানি না চিনচিন করে ব্যথা অনুভব করতে লাগলাম। মনে হচ্ছিল এই বুঝি আমি আমার আবিরকে হারিয়ে ফেলেছি। আমার পেট কেমন জানি না ব্যথা করছিল। পেটের ভিতরে আমার সন্তান যেন নাড়া দিয়ে বলছে, ফারজানা, আমি বিবাহিত, আমার বউ আছে, আর তুমি আমাকে এইসব বলছো? আবিরের কথা শোনা মাত্রই আমার যেন পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো। আমি যেন কল্পনাও করতে পারছি না, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে আবির বিবাহিত, আর সে এসব আমি মাথায় ঢোকাতে পারছি না। এটা কি করে সম্ভব? তুমি যা ভাবছো তা তখনই পেছন ঘুরে তাকিয়ে দেখি যে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। আমি দৌড়ে ওর কাছে গেলাম, এরপর ওকে রুমে নিয়ে যেতে লাগলাম। আর যেন ফারজানা পিছন পিছন আসলো। এরপর ওর উদ্দেশ্যে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার সাথে যা হয়েছে সব কিছু শুনেছে আমার বউ, এইটা আমার স্ত্রী, আর আমি ওকে নিজের চাইতে বেশি ভালোবাসি। তোমার জন্য আজকে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি আসলে বুঝতে পারিনি, আমি আসলে অনুতপ্ত। কথাটা বলে কান্না করতে করতে আমি ওখান থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে চেক আপ করে বলে আগামীকালকে ডেলিভারির সময় হয়ে গিয়েছে। নীলারও জ্ঞান ফিরে আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো আবির? আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, এই পাগলি, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না, সারা জীবন এই বুকে আঁকড়ে ধরে রাখবো। ফাইনাল এক্সামটা দিয়ে আমি নীলার কাছে আসি। আজকে নীলার ডেলিভারির দিন। নীলা আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে হসপিটালে যাওয়ার আগে তখনই দেখলাম হসপিটালের মধ্যে রাহাত প্রবেশ করছে। ওকে দেখে অবাক হলাম। তখন রাহাত বলে ওঠে, আমাকে দেখে অবাক হচ্ছিস তাই তো? আরে আমাকে দেখে অবাক হওয়ার কিছু নেই, পেছনে ঘুরে দেখ। পেছন ঘুরে দেখি আম্মু আর আব্বু, পাশে ফুপু আছে, আমার ফুপাও আছে। ছোট বোন মিমি এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ভাইয়া তুই খুব খারাপ, তুই আমাকে ছেড়ে চলে এসেছিস, একটি বারও আমার কথা ভাবিসনি। তখন বাবা মা আমার কাছে এসে আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে। তারা অনুতপ্ত, তাদের চোখে কেমন জানি না অপরাধের একটা বাধার মধ্যে বাজ ধরে আছে। হাতটা ধরেই বলে, আমরা জানি মা, আমরা তোর সাথে অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দে। নিজেকে আর সামলে রাখতে পারলাম না, আমিও তাদেরকে জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম। আজকে নীলার ডেলিভারি, তাই ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। যাওয়ার আগে নীলা আমার সাথে দেখা করবে, তাই আমি নীলার কাছে গেলাম। কেবিনে যেতে নীলা বলে, এই কাগজটা তুমি রাখো, আর হ্যাঁ, আমার যদি কিছু হয়ে যায় তুমি একদম কান্না করবে না। তোমার কান্না কিন্তু আমি মোটেও দেখতে পারবো না। তুমি কান্না করলে কেমন জানি না আমার কাছে না খুব অন্যরকম লাগে। তুমি তুমি সবসময় হাসবে, তোমার এই হাসিটা আমার খুব ভালো লাগে আবির। কথাটা বলতে আমি নীলাকে জড়িয়ে ধরলাম আর বললাম, এমন ধরনের কথা একদম বলবে না। তুমি সারা জীবন আমার এই বুকেই থাকবে, কখনো তোমাকে কোথাও যেতে দেব না। আর এসব কথা বললে কিন্তু খুব খারাপ হবে। তুমি আমার প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা। আমি জানি না, কিন্তু একটা জিনিস জানি যে তোমার মতো আমাকে এই পৃথিবীতে আর কেউ ভালোবাসেনি, আর ভালোবাসবেও না। আমি ধন্য তোমার ভালোবাসা পেয়ে, এর থেকে খুশি আমি আর কিচ্ছু হতে পারি না। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে ডেলিভারির সময় হয়ে গিয়েছে। কথাটা বলে নীলাকে আমার সামনে থেকে নিয়ে যাচ্ছিল। আমি ওর হাত ধরে রাখছিলাম, শুধু বারবার ওর কথাগুলো মনে আসছিল। আমার কেন জানি না বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, কারণ প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় যে কোনো মায়ের অনেক কিছু হয়ে যেতে পারে। সেই কষ্টে আমার যেন চোখ দিয়ে পানি পড়ছে। আমি বাইরে বসে মাথায় হাত দিয়ে বসে আছি। সবাই আমাকে বোঝানোর চেষ্টা করছে নীলার কিছুই হবে না। প্রায় দীর্ঘ 4 ঘন্টা পর তখনই ডাক্তার বের হয়ে আসে, মুখে হাসি। ডাক্তার, আমার স্ত্রী কেমন আছে? ওর অবস্থা, ওর কন্ডিশন এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ, কথাটা শুনে খুব খুশি হলাম। আমার মনটা শুধু আমার নীলার জন্য কেমন করছিল, তাই আমি শুধু বারবার ডাক্তারকে জিজ্ঞেস করছি। তখন আমার এমন কৌতূহল দেখে ডাক্তার কেমন জানি না চুপ হয়ে গেল। কী হলো ডাক্তার, এমনভাবে চুপ করে রইলেন কেন? কি হয়েছে, কথা বলছেন না কেন? আমার নীলা কোথায়, ও কেমন আছে? আমি ওর সাথে এখন দেখা করব। বাচ্চাটা নিয়ে এসো। বাচ্চাটাকে আম্মু করে নেয়। তখন ডাক্তার একদম চুপ হয়ে যায়, মাথা নিচু করে আমার উদ্দেশ্যে বলে, দেখুন অবস্থা এমন হয়ে গিয়েছে, এখানে শুধু যে কোনো একজনকে বাঁচানো সম্ভব ছিল আমাদের মধ্যে। এ বিষয়ে আমি যখন আপনার সাথে কথা বলবো তখন বাচ্চার মা বলেছে সে বাচ্চাকে বাঁচাতে চায়, এটাই তার শেষ সিদ্ধান্ত। আমি অনেকবার ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনার একই কথা উনি
শুধু তার বাচ্চাকে বাঁচাতে চায়। তার জীবনের কোনো কিছু উনি চায় না। উনি সব কিছুই দিয়ে তার বাচ্চাকে এই পৃথিবীতে নিয়ে আসতে চায়। বিশ্বাস করুন, উনি আপনাকে অনেক ভালোবাসে। একটা হাতে কাগজ দিয়ে বলেছে এটা আপনার হাতে দিতে। আমি অনেক চেষ্টা করেছি দুজনকে বাঁচানোর, কিন্তু আমি পারিনি। হয়তো আমি ব্যর্থ। আপনার স্ত্রী বর্তমানে বেঁচে নেই, ওনার মরদেহ পড়ে আছে, আপনি গিয়ে দেখে আসতে পারেন। কথাটা শোনা মাত্রই মনে হলো যেন আমার পায়ের নিচ থেকে পুরো পৃথিবীটাই সরে গেল। বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। চারপাশের সব শব্দ যেন এক মুহূর্তে থেমে গেল। শুধু কানে বারবার বাজতে লাগলো, নীলা, নীলা আর নেই। সামনে নীলার নিথর দেহ পড়ে আছে। হালকা বাতাসে ওর মুখের ওপরে সাদা কাপড়টা একটু সরে যেতেই সেই চেনা শান্ত মায়াভরা মুখটা চোখে পড়ল। মনে হচ্ছিল ও যেন এখনও মুচকি হেসে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই হাসির আড়ালে হাসার কোনো প্রাণ নেই। আমি পাগলের মতো দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম, বারবার ডাকতে লাগলাম, নীলা, এই নীলা, নীলা, একবার চোখ খুলে তাকাও প্লিজ, আমাকে এভাবে একা রেখে যেও না। কিন্তু কোনো উত্তর এলো না। আমার কান্নায় পুরো আকাশ যেন ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। চারপাশের মানুষ আমাকে ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার পৃথিবী, আমার স্বপ্ন, আমার বেঁচে থাকার সব কারণ যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। চোখের সামনে শুধু নীলার সঙ্গে কাটানো হাজারো স্মৃতি ভেসে উঠছিল। নিজের কষ্ট আর সামলাতে পারলাম না। নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলাম। এক সময় সব কিছু অন্ধকার হয়ে গেল। আমি সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। দীর্ঘ 5 বছর পর নীলার ছেলে এখন বড় হয়েছে, মানে আমার আর নীলা ছেলে বড় হয়ে গেছে। এখন ওর 5 বছর বয়স। আমি এখন অনেক বড় একটা কোম্পানির মালিক। আমার সব কিছু আছে, বাড়ি গাড়ি সব কিছু, কিন্তু আমার সাথে আমার প্রিয় মানুষটাই, আমার নীলাই নেই। আমি আর আমার ছেলে আমার প্রিয় মানুষটার সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করছি আর আমি কান্না করছি। তখন আমার ছেলে বলে ওঠে, বাবা তুমি কান্না করছো কেন? আম্মু তো বলেছিল তোমাকে বিয়ে করার জন্য, তুমি তুমি করলো না কেন? আমি অবাক হয়ে আমার ছেলের দিকে তাকালাম। ও কী করে কথাটা জানলো? তখনই ও ব্যাগ থেকে চিরকুটটা বের করে বলল, মায়ের শেষ লেখা চিঠি আমি দেখে ফেলেছি, আরেকটা আমি খুঁজে বের করেছি, সব কিছু পরে বুঝতে পারলাম। আমি আমার ছেলেকে জড়িয়ে ধরলাম। এরপর বললাম, তোমার এই মায়ের ভালোবাসা আমি অন্য কাউকে আর দিতে পারবো না বাবা। আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমার মায়ের মতো আর কাউকে পারবো না। আব্বু তুমি এত ভালো কেন? আম্মু অনেক লাকি তোমার মতো একজন মানুষ পেয়েছে। তখন আমার আম্মু আর আব্বু আর ওর নানি দুজন চলে আসে গাড়ি নিয়ে। তখন ওরা তাদের নাতিকে সাথে করে নিয়ে যায় আর আমাকে একা নীলার কবরে রেখে যায়। আপনাদের মনে হয়তো বা এই কথাটা বারবার আসে যে চিরকুটের মধ্যে কি লেখা আছে, তাহলে আপনাদেরকে বলি। আমি জানি আমার কিছু হয়ে গেলে আমার পাগলটা ঠিক মতো থাকতেই পারবে না, কিন্তু একদম বলে দিচ্ছি আমার সন্তানের ভালো করে খেয়াল রাখবে, আর হ্যাঁ নিজেও ভালো থাকবে। তোমাকে কিন্তু ফারজানা অনেক ভালোবাসে, ওকে বিয়ে করবে। আমার কিছু হয়ে গেলে এটা কিন্তু আমি তোমাকে বলে রাখলাম। আর হ্যাঁ সবসময় নিজের যত্ন রাখবে। তোমাকে না একদম ক্লিন সেভ আমার ভালো লাগে না, সুন্দর সুন্দর কুচে কুচে দাড়ি রাখবে, আমার ভালো লাগে। আর হ্যাঁ নিজেকে কষ্ট দেবে না, একদম বলে দিলাম। তোমার সিনিয়র বউ কিন্তু, আরে আরেকটা কথা, তুমি কিন্তু আমি চলে গেলে ফারজানাকে ভালোবাসবে, এটা আমার শেষ কথা। আমার জায়গাটা ফারজানাকে দিবে। ও তোমাকে অনেক ভালোবাসে, ও তোমাকে অনেক ভালোবাসবে, এটা তোমার সিনিয়র বউয়ের। চোখ দুটো ভিজে আসলো। আমি ওখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলাম। আমি তোমার কথাটা রাখতে পারলাম না, তোমার এই ভালোবাসা আমি অন্য কাউকে দিতে পারলাম না নীলা। আমি শুধু এখান থেকে তোমাকে ভালোবাসি আর কাউকে না। কথাটা বলে আমি চোখটা মুছে সামনের দিকে যেতে লাগলাম আর পেছন থেকে একবার বললাম, আমার এখন শুধু বেঁচে থাকার একটাই লক্ষ্য, তোমার আমার সন্তান, আমাদের ছেলে আদি। গল্পটা এখানেই শেষ করলাম। সব ভালোবাসা পূর্ণতা বা শেষ সুন্দর সব কিছুই হয় না। কিছু গল্পের মধ্যে শেষ অপূর্ণতা এবং কি কষ্টের সব কিছুই থাকে। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।